সালামু আলাইকুম। কাইসার জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ কাইসার আবেদিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বুয়েট। বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছি। আমি আজকে আপনাদের সামনে মূলত এই ভেক্টর মেকানিক্সের বিয়ার এবং জনস্টনের স্ট্যাটিক্স এবং ডাইনামিক্সের এই পার্টটা নিয়ে কথা বলবো। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে সবচেয়ে বেশি সমস্যা বলা যায় যে হচ্ছে স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স পার্টে। আবার অন্যভাবে যদি বলা হয়, এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসাবে একজন যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবেন, আপনার অবশ্যই স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স পার্টটা খুব ভালো পারা উচিত। যদিও এই পার্টটা তুলনামূলক অন্যান্য পার্টের তুলনায় কঠিন, কিন্তু এই পার্টটা আপনার সবসময় নখদর্পণে রাখা উচিত। যদি এই পার্টটা খুব ভালো পারেন, তাহলে সলিড মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স সহ আর অন্যান্য পার্টগুলো আপনার সহজেই কাভার হবে। অর্থাৎ আপনার যদি অন্যভাবে চিন্তা করেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আপনার এই পার্টটা পুরাটা সবারই সুন্দরভাবে শেষ করা উচিত। অন্যান্য অনেক বই ঘাটাঘাটি করবেন, তারপরেও বিয়ার এবং জনস্টনের বইটা মোটামুটি যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো যদি খুব ভালোভাবে একবার পড়ে ফেলেন, দেখবেন যে আপনার বেসিকটা ফুল স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, তবে এই বইটা পড়তে গেলে, এত বড় বই আসলে স্ট্যাটিক্স পার্ট আরেকটা হচ্ছে কি ডাইনামিক্স পার্ট, তাহলে এই দুইটা পার্ট কাভার করতে অনেকেরই সমস্যা হয়। ঠিক আছে, এই জন্য আমি আজকে এই ভেক্টর মেকানিক্সের বিয়ার এবং জনস্টনের এই বইটা নিয়ে আলোচনা করব। এই বইটার আজকে চেষ্টা করব প্রথম 1 থেকে 4 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত কিভাবে পড়বেন এই পার্টটা নিয়ে। এটা আপনাদের যারা অলরেডি জব প্রিপারেশন নিচ্ছেন তাদেরও কাজে লাগবে, যারা এমএসসি মাস্টার্সের প্রিপারেশন নিচ্ছেন তাদেরও কাজে লাগবে, পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্টে মেকানিক্যাল কোর্স করতেছেন ঢাকা ভার্সিটিতে, তারপর অন্যান্য ভার্সিটিগুলোতে যারা মেকানিক্যালের কিছু কোর্স পান, একদম কোর হিসাবে আসলে এই বিয়ার এবং জনস্টনের বইটাই পড়ানো হয়। খেয়াল করে দেখবেন ঢাকা ভার্সিটিতেও আছে, অন্যান্য ভার্সিটিগুলোতে, তারপর হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, সব জায়গায় এই কোর্সটা আছে। আর যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে হচ্ছে বিএসসি করবেন বা করতেছেন, আপনারা এই ক্লাসটা যদি বিয়ার এবং জনস্টনের এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে দেখেন, মেকানিক্যালের একদম বেসিকটা সুন্দরভাবে কাভার হবে। অর্থাৎ একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে এই বইটা খুব ভালোভাবে সবার জানা উচিত। ওই চিন্তা ভাবনা থেকেই মূলত আমি এই বইটার পার্ট বাই পার্ট পড়ানোর চিন্তা ভাবনা করছি। ঠিক আছে, এটা আপনার জব প্রিপারেশনে যারা আছেন তাদেরও কভার হয়ে যাবে ইনশাল্লাহ। অর্থাৎ ঘুরে ফিরে সবগুলোর মূল থিম হচ্ছে আলটিমেটলি আপনার এই বইটা যদি ভালোভাবে জানা থাকে, মোটামুটি অনেকগুলো পার্টে আপনার এই জিনিসটা সহজ সমাধান হবে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে। তাহলে ওইটা নিয়ে কথা বলবো। পাশাপাশি আমার বর্তমানে রানিং বেস, একদম এই এপ্রিল মাস থেকে কয়েকদিন আগে শুরু হয়েছে। এই বেসটা হচ্ছে ওই ফুল কোর্স, ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টাল দুইটা পার্টি সুন্দরভাবে শেষ করানো হবে ক্লাস এবং এক্সামের মাধ্যমে, টপিক ওয়াইজ। ঠিক আছে, ছোট ছোট পার্টে ভাগ করে টপিক ওয়াইজ ক্লাস এবং এক্সামের মাধ্যমে নেওয়া হবে। কাইসার জব প্রিপারেশন বুয়েটিয়ান একটা পেজ আছে এবং ইউটিউব আছে এবং ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে। এখানে আমার এই রুটিনগুলো একদম ফুল কোর্স অক্টোবর পর্যন্ত যে চলবে তার সুন্দরভাবে টপিক ওয়াইজ রুটিন দেওয়া আছে। এক্সাম বেস ওই আগস্ট পর্যন্ত চলবে। ওই এক্সাম বেসটা কি ফুল কোর্সেরই, যারা শুধুমাত্র অলরেডি আমার কোর্স একবার করে ফেলছেন, আপনারা মনে করেন আবার এক্সামগুলো দিয়ে রেগুলার হইতে যাচ্ছেন, অর্থাৎ পড়াশোনা নিজেরা করলে পড়া হয় না, তো ওই হিসাবে রেগুলার যাতে পরীক্ষাটা দেওয়া হয়, নিজের ভুলগুলো যাতে ধরা হয়, তাহলে এখানে যারা এক্সাম বেসে পড়তে হবেন আপনারা এক্সাম দিবেন, এমসিকিউর সাথে সাথে রেজাল্ট পাবেন, আর রিটার্ন এক্সামেরটা খাতা দেখে আপনাদের রিটার্ন করা হবে এবং কি কি ভুল করছেন সেটা আইডেন্টিফাই করে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, পাশাপাশি ওই নন ডিপার্টমেন্টাল পার্টের জন্য একটা বেস আছে 5.0। ঠিক আছে, এই 5.0-তে নন ডিপার্টমেন্টাল পার্ট অন্যান্য মেকানিক্যাল বাদে অন্য ডিপার্টমেন্টালের যারা আছেন, ঠিক আছে, আপনাদের নন ডিপার্টমেন্টাল পার্টটা এবং মেকানিক্যাল সহায়, অর্থাৎ নন ডিপার্টমেন্টাল পার্ট বিসিএস এর জন্য যেরকম আসে, ইঞ্জিনিয়ারিং এর জন্য একটু ব্যতিক্রম। ইঞ্জিনিয়ারিং পার্টটা শুধু বুয়েট প্যাটার্ন বলেন, এমএসটি, ইঞ্জিনিয়ারিং পার্টে দেখুন ঘুরে ফিরে একই টাইপের কোশ্চেন আসতেছে, একই প্যাটার্নে যদি আপনি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে নেন, তাহলে ইনশাল্লাহ খুব সহজেই সমাধান পাবেন। আমি যেমন নিজে লাস্টে যখন আমি জব প্রিপারেশন নিই, টানা 10টা রিটেনে টিকি, এর মধ্যে আমার মনে হয়েছে যে এই নন ডিপার্টমেন্টাল পার্টটা আমি খুব ভালো পারছি বলেই এতগুলো জবে টিকতে পারছি। অর্থাৎ শুধু ডিপার্টমেন্টাল দিয়ে কাভার হবে না, আপনার নন ডিপার্টমেন্টাল পার্টটাও ভালো পড়তে হবে। তো তার জন্য আমি যে হিসাব নিকাশ করে দেখছি যে বুয়েট প্যাটার্নের জন্য আলাদা একটা প্যাটার্ন, মানে প্যাটার্ন হিসাবে কোশ্চেন গুলো আসে, ওই জন্য আমি ওইভাবে সিলেবাসটা কাভার করছি। তবে এখানে যারা বিসিএস এ প্রিপারেশন নিচ্ছেন তাদেরও কিছুটা কাভার হবে, তবে সবচেয়ে ভালো কাভার হবে বুয়েট প্যাটার্নে যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। অতএব আমার অলরেডি যদি আমি একটু সামারি করি, তাহলে 3টা কোর্স আছে। অ্যাডভেঞ্চার বেস 3.1, যেটা ফুল কোর্স, এটা ডিপার্টমেন্টাল নন ডিপার্টমেন্টাল প্লাস পার্ট
ক্লাস এবং এক্সামের মাধ্যমে পুরাটা শেষ করানো হবে। ঠিক আছে, আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ওই এক্সাম বেস। শুধুমাত্র এখানে ডিপার্টমেন্টাল আর নন ডিপার্টমেন্টাল পার্টের ফুল এক্সাম গুলো দিতে পারবেন, আর এক্সামের পরে সলভ ক্লাস গুলো করানো হবে। ঠিক আছে, আজকে আমি হচ্ছে অলরেডি এই ভেক্টর মেকানিক্স এর মধ্যে রিটেন এক্সাম, এক্সাম বেসের যে প্রথম যে এক্সামটা নেওয়া হয়েছে স্ট্যাটিক্স পার্টের, ওই কোশ্চেনটা আজকে সলভ করে দেবো ইনশাল্লাহ। যেহেতু এই ভেক্টর মেকানিক্স এর পার্টের মধ্যে আছে, অতএব কোশ্চেন সলভ দিয়ে দিব। আর ডাইনামিক্স পার্টের যে ওইটা হচ্ছে শুধুমাত্র আমার প্রাইভেট গ্রুপে যারা আছেন তারা করতে পারবেন, ডাইনামিক্স সলভ ক্লাসে করে দেওয়া হবে ইনশাল্লাহ। আর নন ডিপার্টমেন্টাল পার্ট যেভাবে বললাম, যে ওইখানে নন ডিপার্টমেন্টাল পার্টে ক্লাসও করতে পারবেন, এক্সামও দিতে পারবেন, ওটা হচ্ছে 5.0। আর বেস গুলো কিরকম ভাবে কি হবে এটা বিস্তারিত জানতে আমার পেজ আছে, পেজে নক দিবেন। বাকি এটা আমার যে টিম আছে, টিমে টোটাল আমরা হচ্ছে ওই 5 জন কো ইনস্ট্রাক্টর আছে, আমি নিজে ইনস্ট্রাক্টর, আমি বেশিরভাগ ক্লাস নিয়ে থাকি। তাহলে এই 5 জন 6 জন, আর বাকি আরো মডারেটর আছে, অতএব এখানে নক দিলেই বাকিটুকু বলে দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আর বেশি কথা না বলে, অনেকক্ষণ টাইম নিয়ে নিছি, শুরু করে দিচ্ছি। তাহলে আমরা হচ্ছে আজকে পড়াবো মূলত ভেক্টর মেকানিক্স এর যে পার্ট, এই কাইসার জব প্রিপারেশনের স্ট্যাটিক্স এবং এই ডাইনামিক্স এই পার্টটা যদি একটু খেয়াল করে দেখেন, ভেক্টর মেকানিক্স, স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স এই পার্টটা। ঠিক আছে, তাহলে এই পার্টটা পড়ার জন্য আমাদের কয়েকটা একদম বেসিক খুব ভালোভাবে স্ট্রং রাখতে হবে। সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করা, অর্থাৎ আপনি দেখবেন, দেখার সাথে সাথে ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করে ফেলবেন। অর্থাৎ একটা মনে করেন গাড়ি টাড়ি দিয়ে আছে, এখান থেকে দেখে আপনি সামারিটা করে ফেলবেন। ঠিক আছে, তাহলে এই সামারিটা যখনই করে ফেলবেন, কোন জায়গায় কোন ফোর্স গুলো দেয়া আছে, উপরে নাকি নিচে, এই ফোর্স গুলো, এবং কোন জায়গাতে হচ্ছে দুইটা ফোর্স হবে এবং কোন জায়গাতে একটা ফোর্স হবে, এবং এই ফোর্সটা কোন দিকে হবে, এই জিনিসগুলো যদি আপনি খুব ভালোভাবে ধরতে পারেন, তাহলে আপনার আর স্ট্যাটিক্স পার্টে সমস্যা হবে না। তার মানে আপনার খুব ভালোভাবে খেয়াল করে দেখেন, আপনার কি করতে হবে, এই ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করাটা শিখতে হবে। ঠিক আছে, আর ফোর্স ব্যালেন্স ডায়াগ্রামের ক্ষেত্রে যে কাজটা করা হয়, যে সামেশন অফ এফ এক্স ইকুয়াল হচ্ছে 0। তার মানে আপনার যে পার্টটা আপনি মনে করেন সামেশন এফ এক্স, এটা ধরে নেওয়া হয় হচ্ছে ডান দিকে, মানে এই দিক বরাবর হচ্ছে পজিটিভ, তাহলে বিপরীত দিকে কি হবে, নেগেটিভ। তার মানে সামেশন এফ এক্স হচ্ছে 0। স্ট্যাটিক্স এর মধ্যে, স্ট্যাটিক্স মানে কি, বস্তুটা স্থির অবস্থায় আছে। যখন স্থির অবস্থায় থাকবে তখন মনে রাখবেন যে বস্তুটা অলরেডি স্থির। তার মানে কি, এই বস্তুটা হচ্ছে কোনো দিকে মুভমেন্ট, তার মানে এর ফোর্স সামেশন এক্স অক্ষ বরাবর যত ফোর্স, ওয়াই অক্ষ যত ফোর্স, এবং টোটাল যে মোমেন্টাম সবকিছুই কি হবে, 0 হবে। কোনো ফোর্স থাকবে না, একদম স্ট্যাটিক, মানে স্থির অবস্থায় আছে। ঠিক আছে, তার মানে সামেশন এফ এক্স, সামেশন এফ ওয়াই হচ্ছে কত, তাহলে 0। আর এইটার ডিরেকশনটাই যে এইগুলো জাস্ট দেখা যায়, এটা এটা হচ্ছে চিহ্ন। ঠিক আছে, এই তীর চিহ্নটা এক্স এর এই দিক বরাবর, আর এটা হচ্ছে এই দিক বরাবর। আর সামেশন অফ এম 0, অর্থাৎ যে কোনো পয়েন্টের মোমেন্টাম নিতে হবে কি একটা পয়েন্টের সাপেক্ষে। তার মানে আপনার এখানে কোন একটা পয়েন্ট আছে, মনে করেন এই পয়েন্ট এ বিন্দুর সাপেক্ষে আপনার কি নিতে হবে, মোমেন্টাম নিতে হবে। তাহলে এই মোমেন্টামের মান সামেশন, টোটাল এ পয়েন্টের সাপেক্ষে যতগুলো মোমেন্ট নেবেন তার সামেশন কি হবে, 0 হবে। ঠিক আছে, তার মানে এই হচ্ছে আপনার মোটামুটি পার্ট। যদি অন্যভাবে চিন্তা করেন, মোটামুটি এই পার্টটুকু খুব ভালোভাবে পড়লেই হয়ে যাবে। তার মানে সামেশন এফ এক্স এফ ওয়াই, আর হচ্ছে এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্টাম। তার মানে এই যে মোমেন্ট অফ দ্য এন্টায়ার বডি, এই সামেশন অফ এম ইকুয়াল 0। ঠিক আছে, আর টেনশন ইন পয়েন্ট এ বি, অর্থাৎ কোন একটা জায়গায় মনে করেন একটা নির্দিষ্ট জায়গায় দেয়া আছে, এরকম দেয়া আছে, এই পয়েন্টের টেনশনটা কোন দিকে হবে, টান বলটা কোন দিকে হবে। আবার অনেক সময় দেয়া থাকে এরকম একটা দিয়ে, তারপরে এখানে আলাদাভাবে হচ্ছে একটা লিংক লাগানো থাকে। কি দেয়া থাকে, লিংক থাকে, এই লিঙ্কটারও কি একটা টেনশন কাজ করবে, টান বল কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা টেনশন, এই লিঙ্কটাকে আমরা বলি মেম্বার। তার মানে একটা হচ্ছে পয়েন্ট, আরেকটা হচ্ছে কি মেম্বার। তাহলে মেম্বার গুলো এ বি এরকম মেম্বার, অথবা লিঙ্ক বলতে পারেন। কি বলবেন, লিঙ্ক। তাহলে এই হচ্ছে মোটামুটি সামারি। তার মানে এই পার্টটুকু যদি খুব ভালোভাবে পড়েন, তাহলে ইনশাল্লাহ আপনার এই ভেক্টর মেকানিক্স এর যে চ্যাপ্টারটা, স্ট্যাটিক্স পার্টটা খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে। আচ্ছা, ইম্পর্টেন্ট ম্যাথ যে বলতেছিলাম, টোটাল যদি আমরা দেখি যে চ্যাপ্টারটা, আচ্ছা, এই হচ্ছে ভেক্টর মেকানিক্স এর। যদি ভেক্টর মেকানিক্স এর যদি আমরা দেখানো যায়, ইঞ্জিনিয়ার্স, এটা 10th এডিশনের বই থেকে নেওয়া হয়েছে। তাহলে কতগুলো চ্যাপ্টার আছে, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে 19টা চ্যাপ্টার, টোটাল 19টা চ্যাপ্টার।
ঠিক আছে? এই 19টা চ্যাপ্টারের মধ্যে আজকে মূলত আমি হচ্ছে বিয়ার এবং জনস্টনের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে বারবার বলতেছি এই বইটা খুব ভালোভাবে শেষ করবেন। তাহলে এই 4টা চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। এই 4টা চ্যাপ্টারের সকল বেসিক ইনশাআল্লাহ সুন্দরভাবে কভার হবে। ঠিক আছে, একটু সময় নিয়ে পড়াচ্ছি, কথাগুলো একটু বেশি বলতেছি, অনেক সময় আমি শর্ট ভিডিও বানাই। তো আমার চেষ্টা হচ্ছে এই ভিডিওটা এমন ভাবে তৈরি করতে যাতে আপনাদের পুরো প্যাটার্নটা সুন্দরভাবে শেষ হয়। তো ওই চিন্তা থেকেই মূলত বানাচ্ছি আর কি। তাহলে দেখেন, ইন্ট্রোডাকশন, স্ট্যাটিক্স অফ পার্টিকেলস, রিজিড বডিজ, এই ইকুইভ্যালেন্ট সিস্টেম অফ ফোর্সেস, আর ইকুইলিব্রিয়াম অফ রিজিড বডিজ। তাহলে রিজিড মানে একদম স্থির অবস্থায় আছে, একদম শক্ত, চাপ দিলে স্থিতিস্থাপক না, এটা একদম সলিড অবস্থায় আছে। তাহলে এই বডিগুলো যে ফোর্স গুলো, মোমেন্টাম গুলো, এগুলো হচ্ছে বের করা লাগবে। তাহলে এই 4টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। তারপরে সেন্ট্রয়েড, সেন্টার অফ গ্রেভিটি। আর এখানে যে চ্যাপ্টার গুলো আছে, 19টা চ্যাপ্টার, ফার্স্টে বলে নিই সব চ্যাপ্টার কিন্তু প্রয়োজন নাই। যেমন এখানে 4টা চ্যাপ্টার বলতেছি না পড়াবো, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের মাত্র যে কথাগুলো বলতেছি এইগুলো আপনি শিখে ফেলবেন, এর বেশি কিছু লাগবে না। ঠিক আছে, তার মানে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা দেখবেন যে কভার হয়ে যাচ্ছে। আর স্ট্যাটিক্স অফ পার্টিকেলস, এখান থেকে কিছু ম্যাথ করাবো, 2 নাম্বার চ্যাপ্টারটা লাগবে। আবার 3 নাম্বার চ্যাপ্টারের যে বেসিক, এটা দিয়ে হচ্ছে কি 4 নাম্বার চ্যাপ্টারের ম্যাথগুলো করানো হয়। তার মানে 4 নাম্বার চ্যাপ্টারের ম্যাথগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে 3 নাম্বার চ্যাপ্টার আর করার দরকার নেই। তার মানে আমি যদি হচ্ছে একটু সামারি করি, 1 2 3 4, কয়টা চ্যাপ্টার আছে? 4টা চ্যাপ্টার আছে। এই 4টা চ্যাপ্টারের মধ্যে আমি যতগুলো মুখে বলবো, ঠিক আছে, যতগুলো কথা বলবো, এটার মাধ্যমে 1 নাম্বার চ্যাপ্টার কভার হয়ে যাবে। ঠিক আছে, আর 3 নাম্বার চ্যাপ্টার এটাও কভার হয়ে যাবে। আমি হচ্ছে 4 নাম্বার ম্যাথ যেগুলো করাবো এই সময় যে বেসিক গুলো আলোচনা করবো, তার মানে 2 নাম্বার চ্যাপ্টার 1 নাম্বার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আলটিমেটলি আপনার কয়টা চ্যাপ্টার করা লাগতেছে? 2 আর 4 নাম্বার, এই 2টা চ্যাপ্টারে ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন। আপনার 1 নাম্বার আর 3 নাম্বার এখানের যে বেসিক গুলো ওইগুলো কভার দিয়ে ফেলবেন ইনশাল্লাহ। আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। ওকে, আর বাকি তাহলে বুঝতে পারতেছেন যে এখানে এতগুলো চ্যাপ্টার, আলটিমেটলি আমি আরো শর্ট ডাউন করে দিব, শর্ট আউট করে পরে হচ্ছে আলোচনা করব। ঠিক আছে, ওকে। তাহলে এই 4টা চ্যাপ্টার যেহেতু আলোচনা করতে চাচ্ছিলাম, তাহলে আমরা দেখি যে ইম্পর্টেন্ট যে ম্যাথ এর যে লিস্ট আছে, 1 নাম্বার চ্যাপ্টার কোনো ম্যাথের প্রয়োজন নাই, তাহলে 1 নাম্বার চ্যাপ্টার করবেন না, তাহলে 1 নাম্বার চ্যাপ্টার দরকার নেই। 2 নাম্বার চ্যাপ্টার ফ্রি বডি ডায়াগ্রাম রিলেটেড কিছু ম্যাথ আছে, এখানে 1 2 3 4 5টা, 5টা ম্যাথ করবেন। ঠিক আছে, আর পয়েন্ট ভেক্টর, এখান থেকে মূলত 4টা ম্যাথ দিস, টোটালি হচ্ছে 9টা ম্যাথ। তাহলে এই 9টা ম্যাথ থেকে আরো 2টা বাদ দেওয়া যেত, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই 9টা ম্যাথ প্র্যাকটিস ইজিলি করতে পারবেন। তাহলে পুরা 2 নাম্বার চ্যাপ্টার ডান। তাহলে এই পার্টটা করা মানে হচ্ছে স্ট্যাটিক্স পার্টটা পুরাটাই কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখান থেকে একটু বেশি 4 নাম্বার চ্যাপ্টারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি অন্যভাবে বলে, দেখবেন যে এইখান থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তার মানে 2 নাম্বার চ্যাপ্টার আর কত, 3 নাম্বার চ্যাপ্টার করার দরকার নেই। 3 নাম্বার চ্যাপ্টার ম্যাথ যদি আসে পারবেন, কারণ কি 4 নাম্বার চ্যাপ্টারের ম্যাথ গুলোই মূলত 3 নাম্বার থেকেও একটু কঠিন। তার 4 নাম্বার চ্যাপ্টারে ম্যাথ যারা পারবে, তারা 3 নাম্বারের ম্যাথ এমনিতেই পারবে ইনশাল্লাহ, যদি বেসিকটা বুঝে করে। আর যদি মুখস্থ করে ম্যাথ, তাহলে আর পারা সম্ভব না। ওকে, তাহলে হচ্ছে এই 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ম্যাথ। আচ্ছা, গুনি নাই যদিও, গুনলে হচ্ছে আর একটু শর্ট আউট করে 10টা দিয়ে দিতাম। আচ্ছা, তাহলে 11টা, আর এখানে হচ্ছে 9টা, তার মানে 4টা চ্যাপ্টার মিলে আপনার টোটাল 20টা ম্যাথ করবেন। তাহলে এই 20টা ম্যাথ করলে ইনশাল্লাহ আপনার স্ট্যাটিক্স পার্টটা ম্যাক্সিমাম কভার হয়ে যাবে। বাকি অন্য চ্যাপ্টার গুলো থেকে এরকম কিছু ম্যাথ দিব। সব মিলাই হচ্ছে আমি যদি বলি, এই 2টা চ্যাপ্টার যারা ভালোভাবে বুঝবেন, ভালোভাবে এই ম্যাথগুলো প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে পরের চ্যাপ্টার গুলোতে আর সমস্যা হবে না। আর এতগুলো ম্যাথ আলটিমেটলি দরকার নাই, আপনি 2টা ম্যাথ ভালো করে বুঝেন, 2টা ম্যাথ ভালো করে বুঝেন, বাকিগুলো ম্যাথ খালি একবার দেখে যাবেন, তাহলেই হবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? ওকে, তাহলে মোটামুটি আমি যা আলোচনা করছি। আচ্ছা, এটা হচ্ছে ভেক্টর মেকানিক্স, এই স্ট্যাটিক্স পার্টের যে আমি এক্সামটা নিয়েছিলাম ওদের, এই এক্সাম বেসে। ঠিক আছে, ভেক্টর মেকানিক্স স্ট্যাটিক্স পার্ট। তাহলে 1 নাম্বার কোশ্চেন দেওয়া ছিল, এটা হচ্ছে বিয়ার এবং জনস্টনের, যদি একটু দেখি আমরা, ওই 4.27 পার্ট, এবং এটা প্রিভিয়াসও অনেকবার আসছে। বিয়ার এবং জনস্টনের কত প্রবলেম, 4.27। আর এই 2 নাম্বার কোশ্চেন, এটা আমি হচ্ছে দিয়েছি বিয়ার এবং জনস্টনের 4 নাম্বার চ্যাপ্টার থেকে 4.1, এই প্রবলেমটা। ঠিক আছে, এবং এগুলো আমি করাই দেবো, আজকে সলভ করে দেবো ইনশাল্লাহ। আর 3 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে আসছে 4.31, বিয়ার এবং জনস্টনের 3 নাম্বার চ্যাপ্টার থেকে। ও বারবার বলতেছি একটা চ্যাপ্টার ভালো করে করেন, 4 নাম্বার, তাইলে মোটামুটি কভার হয়ে যাবে। বাকি অন্য একটা চ্যাপ্টার থেকে একটা বেসিক একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আমার লেকচার
4-এ পড়ানো হয়েছিল ভেক্টর মেকানিক্সের, এটা কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং আমাদের স্যাররা পড়াইছে, এটা বুয়েটে বিভিন্ন সময় এক্সামগুলোতে আসে। ঠিক আছে, ওকে। তাহলে এই 5 নাম্বার চ্যাপ্টার, এই কোশ্চেন 5 নাম্বার, এটা যদি দেখি এটা আসছে হচ্ছে ওই 2.97, অর্থাৎ 2 নাম্বার চ্যাপ্টারের ম্যাথ। তাহলে এই বেসিকটা, এই 5 নাম্বার ম্যাথটা যদি আমি একটু আলোচনা করি, এই 5 নাম্বার ম্যাথটা আপনাদের অনেকেরই সমস্যা আছে, কারণ এই ম্যাথটার বেসিকটা পুরাটাই ভিন্ন। এতদিন পর্যন্ত অন্যান্য এই যে ডায়াগ্রাম অঙ্কন করাগুলো মোটামুটি বুঝতে পারছেন, কিছুটা অভ্যস্ত আছেন, ভুল করেন বারবার, তারপরে আইডিয়া আছে। আর এই 5 নাম্বার ম্যাথটা ভুল তো করবেন দূরের কথা, আইডিয়াই নেই, অনেকেরই নেই, অনেকের আবার থাকতে পারে, ওটা ভিন্ন কথা। অতএব আপনার এই জিনিসটা খুব ভালোভাবে কভার করতে হবে। তাহলে এই জিনিসটা আমি ভালোভাবে আজকে পড়াবো। আর এটা হচ্ছে পরের চ্যাপ্টার সেন্ট্রয়েডের ম্যাথ। এটা আমি হচ্ছে অলরেডি আমার লেকচার 2-তে পড়ানো হয়েছে। আবার এমএসসি 2023 সালের যে কোশ্চেন এটাতে আসছিল, এখানে আমি পড়াইছি, এটা বারবার বোঝানো হয়েছে। এই কোশ্চেনটা ওইখান থেকে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন, অথবা আমার পেইড গ্রুপে, পেইড কোর্সে আছে, ওইখানেও দেখতে পারবেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ওকে, এটার সলভটা আমি হচ্ছে এই শুধুমাত্র পেইড গ্রুপে দিব। এটা আমি এই ভেক্টর মেকানিক্স ডাইনামিক্স এর চ্যাপ্টার। আচ্ছা, এটা এক্সামটা নেওয়া হয়েছিল 1, 2 এরকম করে হচ্ছে। এটা এই বইয়েরই, বেশিরভাগই এই বইয়ের ম্যাথ। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে অন্যান্য চ্যাপ্টার যেগুলো ডাইনামিক্স পার্টের যে ম্যাথগুলো, অর্থাৎ এখানে ডাইনামিক্স মানে কি, বস্তুটা নড়াচড়া করবে, ত্বরণ থাকবে, মন্দন থাকবে, তারপরে হচ্ছে ফোর্স থাকবে, এক্সেলারেশন থাকবে, এরকম ভাবে আমরা বের করি। তাহলে এই হচ্ছে ডাইনামিক্স এর পার্টের ম্যাথ। ঠিক আছে, এটা ডাইনামিক্স এর পার্ট, এটা আজকে সলভ করাবো না, এটা শুধুমাত্র আমার পেড গ্রুপে দেখাবো। স্ট্যাটিক্স পার্টটা আজকে আমি সমাধান করে দিব, যেহেতু স্ট্যাটিক্স পার্টটা পড়াচ্ছি, অতএব আমার কাছে মনে হলো যে এই পার্টটা একটু পড়াই দিলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, তাহলে কোনো একটা ম্যাথ করানোর পূর্বে এই বেসিক গুলো আপনি একটু সংক্ষিপ্তভাবে বলবো, ম্যাথ করানোর সময় জিনিসটা যাতে ধরতে পারেন। আচ্ছা, আপনার চিন্তা হবে যখনই আমরা এই ম্যাথগুলো 4 নাম্বার চ্যাপ্টারে যে ম্যাথগুলো করি, এখানে আলটিমেটলি আমার প্রয়োজন হচ্ছে রিয়াকশন। কি দরকার আমার? রিয়াকশন। তাহলে এই রিয়াকশনটা যদি বের করতে চাই বা বের করতে পারি, তাহলে আমার ম্যাথগুলো সমাধান হয়ে যাবে। তাহলে রিয়াকশন যখন আপনার যদি এরকম কোন একটা রোলার থাকে, মনে করেন এরকম লাগানো আছে, আচ্ছা, এই রোলার টাইপের কোনো বস্তু যদি আপনি চিন্তা করেন, এটা এই দিক বরাবর, মানে মুভমেন্ট কোন দিকে করবে এটা খেয়াল করবেন, যে উপরে নিচে কিন্তু এরা মুভমেন্ট করতে পারবে না। তার মানে এখানে একটা, যেদিকে মুভমেন্ট করতে পারবে না ওই দিকে একটা রিয়াকশন তৈরি হবে। আমি এইটা ধরলাম, এখানে ধরলাম, তাহলে এটা উপরের দিকে কি একটা রিয়াকশন দিচ্ছে। আপনি মনে করেন চেয়ারে বসে আছেন, চেয়ার উপরের দিকে কি একটা রিয়াকশন দিচ্ছে বলেই বসে আছেন। যদি চেয়ার রিয়াকশন না দিত, তাহলে আপনি চেয়ারের ভিতরে চলে যেতেন। ঠিক আছে, অতএব আপনি যেখানে মনে করেন ফোমের মধ্যে বসতেছেন, ফোম ওই পরিমাণ রিয়াকশন দেয় না, আপনি যেন ডেবে যাচ্ছেন। তার মানে অর্থাৎ যে জায়গাতেই রিয়াকশন দিবে ওই জায়গাতে আপনি কি বসতে পারবেন, অর্থাৎ কোনো একটা জায়গায় সলিড পার্ট থাকলেই তার বিপরীতে কি রিয়াকশন আসবে। আর যেদিকে মুভমেন্ট করতে পারবে, চলাচল করতে পারবে, ওইদিকে কোনো রিয়াকশন থাকবে না। তার মানে আপনার 1 নাম্বারটা দেখেন, যদি এই পার্টটা খেয়াল করে দেখেন, ঠিক আছে, এই পার্টটা, অর্থাৎ এইটার এই যে দেখেন এখানে আছে, এটা নিচ থেকে উপরের দিকে, এইদিকে একটা কি রিয়াকশন দিবে, আর কিন্তু এই দিক বরাবর কি সহজেই মুভমেন্ট করতে পারবে, অর্থাৎ এক্স এক্সিস বরাবর সহজেই মুভমেন্ট করতে পারবে, ওয়াই এক্সিস বরাবর কি তার রিয়াকশনটা দিবে। ঠিক আছে, অতএব আপনি বুঝতেই পারতেছেন যে এখানে এই ওয়াই এক্সিস বরাবর আপনার রিয়াকশনটা থাকবে। তার মানে চিত্র যখন অঙ্কন করবেন, জাস্ট রুলারের ওই দিক বরাবর এই মোমেন্টাম বি দিবেন। এটা সেটা আমরা আর বি দ্বারাও প্রকাশ করতে পারি, শুধু বি দ্বারাও লিখতে পারি রিয়াকশনটা, এটা আপনাদের ইচ্ছা। আর তার মানে এই যে এরকম যদি দেখেন দুইটা করে, এই যে এরকম তীর চিহ্ন বা গোল, তার মানে এটাও হচ্ছে কি রোলার। তার মানে এই হচ্ছে রোলারের, তার মানে কোথাও যদি লেখা থাকে, মানে চিত্র না দিয়ে নর্মালি যদি বলা থাকে যে রোলার, তার মানে রিয়াকশন কয়টা হবে? একটা হবে। কোন দিকে হবে? যেদিকে কাজ করতেছে, যেদিকে রিয়াকশন সম্ভব, তার মানে এক্স এক্সিস এই দিক বরাবর। আচ্ছা, রকার, রকার যদি বলা হয় এটাও সেম, এক মানে এই দিক বরাবর সে রিয়াকশন দিবে। ফ্রিকশনলেস সারফেস, যদি ফ্রিকশন লেস বলে মানে কোনো ফ্রিকশন নাই, তার মানে এইদিকে সহজেই মুভমেন্ট করতে পারতেছে, কিন্তু এই নিচ থেকে নিচে তো আর যাইতে পারবে না, তার মানে এখানে রিয়াকশনটা তৈরি হবে। তাহলে এইটাই বলতেছে যে এই হচ্ছে একটা রিয়াকশন, সেটা আর দ্বারা লিখতে পারেন, বি দ্বারা লিখতে পারেন, আর বি দ্বারাও লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। তার মানে এখানে ফোর্স টোটাল কয়টা হবে? একটা ফোর্স। তার মানে যে যে কোনো জায়গাতে রুলার যদি বলা হয়, রকার বলা হয়, ফ্রিকশনলেস সারফেস, এগুলো একটু খাতার মধ্যে নোট ডাউন করে লিখে রাখেন। রোলার, রকার, ফ্রিকশনলেস সারফেস হইলে ওই ফোর্স কয়টা হবে? একটা হবে। ফোর্স কয়টা চিত্র কিন্তু আঁকতে হবে, ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আপনার চিত্র আঁকতে হবে, অতএব এখানে কয়টা? একটা হবে। তাহলে এই জিনিসটা অঙ্কন করে ফেলবেন। তাহলে ফোর্স কয়টা? একটা।
তাহলে আননোন ফোর্স কয়টা? একটা। ইকুয়েশন লাগবে কয়টা? একটা, শুধুমাত্র যদি এটা সলভ করেন। ওকে। আর শর্ট কেবল, এই যে এইটা যদি দেখেন, এটা হচ্ছে শর্ট কেবল, এই বরাবর দেওয়া আছে, বুঝতে পারছেন? তার মানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি, যে এই পার্টটাতে আপনারা যখন টেনশন বা টান বল বলবেন, যে এইদিকে একটা কি টি কাজ করবে। তাহলে এখানে এই যে যদি শর্ট কেবল দেয়া থাকে তাহলে হবে শর্ট লিংক, এই যে বলতেছিলাম মেম্বার বা লিংক, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এই দিক বরাবর আপনারা টেনশন টান বল কাজ করবেন, তার মানে এইটার রিয়েকশনটা অঙ্কন করবেন। আর যেখানে লিংক দিয়ে আলাদাভাবে সংযুক্ত করা থাকবে, ওই পার্টটা মনে করবেন মনে মনে নাই, মানে এটা কেটে দিবেন, এটা নাই। তাহলে বাকিটুকু নিয়ে ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে। তাহলে বাকি পার্টটুকু নিয়ে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে হয়। তাহলে ফোর্স উইথ এই নোন লাইন অফ অ্যাকশন, তার মানে এখানে এরকম দিবেন, দিয়ে এখান থেকে কি ফোর্স, তার মানে এখানে হচ্ছে আমরা একটা ফোর্স পেয়ে যাবো। এখানে কয়টা আননোন থাকবে? একটা আননোন থাকবে, ঠিক আছে? এই হচ্ছে ফার্স্ট। তাহলে এখানে যদি দেখি, তাহলে কলারের ক্ষেত্রে এখানে দেখেন যে আপনার বারবার বলতেছি, যেখানে সে মুভমেন্ট করতে পারবে না সেই দিকে রিয়াকশন থাকবে, মুভমেন্ট করতে পারলেই রিয়াকশনটা কি হবে? মুভমেন্ট যদি করতে পারে তাহলে ওইদিকে রিয়াকশন হবে না, ঠিক আছে? তাহলে এখানে দেখেন এই কলার, কলার মানে তো বুঝতে পারছেন যে এই পার্টটাকে আমরা কি বলতেছি? কলার। এই পার্টটা হচ্ছে কলার। তাহলে এখানে এই দিক বরাবর মুভমেন্ট করতে পারবে। হুম, এই দিক বরাবর মুভমেন্ট করতে পারবে। তাহলে এই মুভমেন্টটা যখন চিন্তা করবেন, তার মানে কি এই পার্টটার জন্য শুধুমাত্র এই দিক বরাবর, মানে এই কলারের অপোজিটে কি একটা রিয়াকশন ক্রিয়া করবে, ঠিক আছে? তাহলে এই রিয়াকশনটা আপনার চিত্র অঙ্কন করতে হবে, তাহলে এই রিয়াকশনটা দেখবেন। তাহলে এখানে আমরা যখন এই রিয়াকশন অঙ্কন করব, এই পার্টগুলোতে রিয়াকশনটা পাবো। তাহলে কলারের বিপরীতে এটার এই দিক বরাবর রিয়াকশন থাকবে। তাহলে এখানেও সেম, লিঙ্কের ভিতরে ওঠানামা করতেছে, তার মানে এইদিকে রিয়াকশন থাকবে। ফোর্স কয়টা? একটা। ওকে। তাহলে এইখানে দেখেন এই যে কলার, এটা বুঝতে পারছেন? তার মানে আমরা মোটামুটি অনেকগুলো শিখে ফেললাম। এই এতগুলো মুখস্থ করতে হয় না, নর্মালি আসে সবচেয়ে বেশি রোলার, রকার, আর এখানে আসে হচ্ছে এই হিঞ্জ, ফ্রিকশনলেস পিন অথবা হিঞ্জ। তাহলে ফ্রিকশনলেস পিন অথবা এই হিঞ্জ যদি এরকম থাকে, যদি এইখানে পিন আকার আটকানো থাকে, খেয়াল করে দেখেন এই জায়গাটা আটকানো আছে, এখন আর সে কোনো দিকেই মুভমেন্ট করতে পারবে না, এক্স এক্সিসও না, ওয়াই এক্সিসও না। তার মানে এখানে আলটিমেটলি আপনার কয়টা ফোর্স থাকবে? দুইটা ফোর্স থাকবে। আরেকবার বলতেছি, কোন একটা বস্তু যদি এরকম করে, মনে করেন একটা পিন দিয়ে আমি আটকায় দিই, তার মানে এটা তো কোনো দিকে যাইতে পারতেছে না। তাহলে সেই ক্ষেত্রে এই জায়গাটাকে আপনার কি একদম ফিক্সড, এক্স এক্সিস ওয়াই এক্সিস কোনো দিকে মুভমেন্ট করতে পারবে না। তার মানে এইদিকে হচ্ছে একটা ফোর্স থাকবে, আবার এইদিকে একটা ফোর্স, মানে এক্স এক্সিস বরাবর ফোর্স থাকবে। তাহলে এটাকে ধরবেন এ ওয়াই, আর এটাকে ধরবেন এ এক্স। তার মানে যদি কোথাও এরকম ফোর্স থাকে ফিক্সড, তাহলে এখানে হচ্ছে এ এক্স, আর এই হচ্ছে এ ওয়াই। বারবার বলতেছি, উপরের দিকে পজিটিভ আর এক্স এক্সিস এই দিক বরাবর হচ্ছে পজিটিভ। বাকি বিপরীত যদি আপনি ধরে নিছেন, যদি কোনো কারণে নেগেটিভ মান আসে, তার মানে আপনি যেদিকে ধরছেন না হয়ে তার কি বিপরীতে হবে। একটা তীর চিহ্নটা পরে ঠিক করে দিবেন, কিন্তু প্রথমে আপনি সবসময় এই পার্টেই চিত্র অঙ্কন করবেন। আর ফিক্সড সাপোর্ট যদি থাকে তাহলে বুঝতে পারতেছেন একদম ফিক্সড অবস্থায় আছে, তার মানে এখানে দুইটা ফোর্স থাকবে, এ এক্স আর হচ্ছে কত, এ ওয়াই। আর যেহেতু একদম ফিক্সড যদি থাকে, এখানে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে মুভমেন্ট। কি তৈরি হয়? মুভমেন্ট, এম তৈরি হয়। তাহলে এখানে টোটাল তিনটা ফোর্স। তাহলে এই হচ্ছে মোটামুটি, এইগুলো নিয়ে এত সমস্যা হবে না। আপনার একদম সামারিটা যদি বলি, ঠিক আছে, এখানে অনেক কিছু বলছি, আমি একদম সামারিটা করে দিতেছি, এটা আপনার মাথায় রাখবেন তাহলে হবে, এর বাড়তি দরকার নেই। রোলার বা রকার যদি কোথাও এরকম দেখেন, তাহলে এইগুলোর জন্য ফোর্স থাকবে শুধুমাত্র যেদিকে, সেদিকে হচ্ছে ধরবেন আরবি, আরবি মানে এরকম। আর যদি কোথাও পিন থাকে অথবা হিঞ্জ থাকে, কিরকম একদম ফিক্সড এরকম, অথবা এবং পিন আকারে দেওয়া থাকে, তাহলে এখানে ফোর্স থাকবে হচ্ছে কয়টা? দুইটা। এখানে এই বরাবর একটা ফোর্স থাকবে, আর এই বরাবর একটা ফোর্স থাকবে, একটা এ এক্স আর একটা এ ওয়াই। এটা মনে করেন আর এ আর এ, এরকম, মানে অর্থাৎ এখানে ফোর্স থাকবে একটা, আর এখানে ফোর্স থাকবে দুইটা। অর্থাৎ দেখেই বুঝতে পারবেন যেখানে পিন বা হিঞ্জ একদম ফিক্সড অবস্থায় থাকবে, ফোর্স থাকবে দুইটা। আর রুলার বা রকার এখানে যদি দেখেন যে এই দিক বরাবর মুভমেন্ট করতে পারে, তার মানে ফোর্স থাকবে একটা। এই হচ্ছে সামারি। তাহলে একটু একটু খাতায় নোট ডাউন করে ফেলবেন। ওকে।
তাহলে যতটুকু বললাম এইটা মোটামুটি এই জিনিসগুলো যদি বোঝেন। আর ফার্স্টেই বলছি মোমেন্টাম, মোমেন্টাম আর ফোর্সের ব্যালেন্স, এটুকু নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয়, মোমেন্টাম কোন বিন্দু সাপেক্ষে ধরবেন, কোন বিন্দু সাপেক্ষে মোমেন্টাম ধরবেন, এটা আমি ম্যাথগুলো করানোর সময় বলে দিব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্র্যাকটিস প্রবলেম, ওই যে এক্সাম বেসের গুলো। তাহলে এখানে এইগুলো প্র্যাকটিস করা আজকে ইনশাল্লাহ। তাহলে আমি ফার্স্টেই শুরু করতেছি। তাহলে আমি ফার্স্টে মোমেন্টামটা কয়টা ধরবেন এটা আমি পরে বলতেছি, তার আগে হচ্ছে আমি আপনাদের দেখাবো যে ফ্রি বডি ডায়াগ্রামটা কিভাবে অঙ্কন করবেন। ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করাটা ফার্স্ট একটু দেখায় নিতেছি। ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কনটা যদি ভালো করে বুঝে যান, তাহলে আপনার ম্যাথটা মোটামুটি অলমোস্ট কভার হয়ে গেল বলা যায়। Okay. তাহলে এখানে দেখি ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, এখানে কি কি লেখা আছে এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়েন। তাহলে আমরা দেখতেছি যে এখানে টু প্লেটস, এই যে বস্তুটা আছে, এখানে এই যে দুইটা ব্লক দেওয়া আছে, ঠিক আছে, ওজনের যে ব্লকটা দেওয়া আছে এটা। তাহলে এই টু প্লেটস ইচ অফ মাস 350 কেজি, অর্থাৎ 350 কেজি দেওয়া আছে। প্লেস শোন ইন দ্য বেড অফ এ 1400 কেজি পিক আপ ট্রাক। তার মানে এই যে জি পয়েন্টটা এখানে হচ্ছে কত, এই জি পয়েন্টটা 1400 কেজি। ঠিক আছে, তাহলে এই 1400 কেজি, আর এটা হচ্ছে 350 কেজি। আর ওজন সবসময় কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। তার মানে এটা আপনি নিচের দিকে ধরবেন। তাহলে এটা কোন দিকে, নিচের দিকে ধরবেন। ব্যাস। তাহলে এত ট্রাক ডিটারমাইন দ্য রিয়াকশনস এট ইচ অফ দ্য টু রিয়ার হুইলস এ, এই ফ্রন্ট হুইলস বি। এখানে কিন্তু লেখা আছে সুন্দরভাবে, তারপরে ম্যাক্সিমাম এই ম্যাথটা ভুল করছেন। আমি খাতা দেখছি বেশিরভাগই ভুল করছেন। এখানে লেখা ছিল ডিটারমিন দ্য রিয়াকশন এট ইচ অফ দ্য টু হুইলস, অর্থাৎ টোটাল গাড়িটা তো চিত্র আঁকা আছে, আমার লেখাও আছে। এখানে হুইল আছে কয়টা, চারটা। কিভাবে দেখেন, ইচ অফ দা হুইল অর্থাৎ টু হুইল, টু পিছনের হুইল আর ফ্রন্ট সামনের হুইল। তাহলে পিছনে দুইটা হুইল, সামনে দুইটা হুইল, কোথায় লেখা আছে, এই যে এখানে লেখা আছে। এই অনুযায়ী ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে আমি ফ্রি বডি ডায়াগ্রামটা ফার্স্টে অঙ্কন করে দেখাচ্ছি। তাহলে এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা ফার্স্টে অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম যখন অঙ্কন করতে যাব, তো সুন্দর করা দরকার নেই, জাস্ট নিজের জন্য। তাহলে আমরা অঙ্কন করতেছি, তাহলে ফার্স্ট অঙ্কন করলাম। তাহলে আপনার এই জিনিসটা দেখতে হবে। চিত্রটা মূলত হচ্ছে এখন দেখাবো, তাহলে চিত্র থেকে বুঝলেই হয়ে যাবে। তাহলে এখানে একটা কি চাকা আছে, আর এখানে একটা চাকা দেখা যাচ্ছে, কিন্তু ওই পাশে কি আরেকটা চাকা আছে, এই পাশে আরেকটা চাকা আছে। তার মানে এখানে দুইটা চাকা, এখানে দুইটা চাকা, টোটাল চারটা চাকা আছে। আর এটা নিচের দিকে, এটা আর সি আর ডি, ঠিক আছে, আর জি বিন্দু নিচের দিকে। তাহলে বোঝাই যাচ্ছে যে চাকা উপরের দিকে একটা রিয়াকশন দিবে, আর এই দিক বরাবর সামনে পিছনে কি মুভমেন্ট করতে পারতেছে। তার মানে এইদিকে কোনো, এই এক্স এক্সিস বরাবর কোনো রিয়াকশন হবে না। আবার ওয়াই এক্সিস বরাবর রিয়াকশনটা পাওয়া যাবে। তার মানে আপনার এই যে হুইলটা আছে, এই হুইল বরাবর একটা উপরের দিকে রিয়াকশন দিবে। এবং এটা যদি আমি দেখি একটু ভালোভাবে, এটা হচ্ছে কি এ পয়েন্ট, কি পয়েন্ট আছে, এ পয়েন্ট। তার মানে এখানে আর শুধু এ লিখলে হবে, অথবা আর এ লিখলে হবে। কিন্তু এখানে হুইল আছে কয়টা, চাকা আছে কয়টা, দুইটা। তার মানে এই পাশে একটা আর এ রিয়াকশন দিবে, ওই পাশে আরেকটা চাকা আর এ রিয়াকশন দিবে। তার মানে টু আর একবারে লিখে দিবে, ব্যাস। আর এখানে কি আরেকটা চাকা আছে, তাহলে এই চাকাটা উপরের দিকে একটা রিয়াকশন দিবে। তাহলে এখানে কয়টা চাকা আছে, দুইটা চাকা, টু আর। আশা করি এই দুইটা জিনিস রিয়াকশন নিচ থেকে উপরে দিতেছে, এটা বুঝতে পারছেন। আর 350 কেজি এটা কোন দিকে আছে, নিচের দিকে। বারবার বলি আমি একটা কথা, যে এইটা এই দিক থেকে নিচের দিকে দিলে হবে। আর কেউ যদি উপর থেকে নিচে দেন তাহলে হবে, আপনার ইচ্ছা, মানে তীর চিহ্নটা যাতে ঠিক থাকে। তাহলে এই জায়গাতে দিলেও হবে, আবার এই জায়গাতে দিলেও হবে, এটা আপনার ইচ্ছা। তাহলে আমি এক জায়গায় দিলাম, নিচের দিকে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে সি পয়েন্টের উদাহরণ। তাহলে কত, 350 কেজি। সরাসরি 350 কেজি লিখলে হবে, ডাব্লিউ সি ইকুয়াল 350 কেজি। অথবা শুধুমাত্র এগুলো পুরাটা কেটে দিয়ে 350 কেজি লিখলে হবে, ঠিক আছে, ডাব্লিউ সি লিখলে। তাহলে আর এখানে হচ্ছে ডাব্লিউ ডি দিয়ে আছে। তার মানে এই হচ্ছে মোটামুটি ওই চিত্রের মধ্যে। আরেকটা কি দেওয়া আছে, এখানে জি পয়েন্ট, তাহলে জি এর জন্য নিচের দিকে হবে, এটা হচ্ছে ডাব্লিউ জি। তাহলে এই দূরত্বগুলো, ডিস্টেন্স গুলো বের করবেন, আনসারটা মোটামুটি অনেকটাই ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে ফেলছে। তার মানে আমরা এফ বিডি যেখানে লিখবো, এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম।
ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এই জায়গা থেকে WC থেকে 2R এ পর্যন্ত ডিস্টেন্স কত, এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটুকু কত, এই ডিস্টেন্সটুকু কত, এগুলো ফার্স্টে বের করে ফেলবো। আচ্ছা, চিত্রটা যদি আমরা দেখি, ফার্স্টে এই জায়গা থেকে দেখেন 0.75 মিটার, আর বি থেকে জি পর্যন্ত ডিস্টেন্স কত, 1.2 মিটার লেখা আছে। তাহলে এই বি থেকে জি পর্যন্ত 1.2 মিটার, 1.2 মিটার। আচ্ছা, তার মানে জি থেকে ডি, এই যে জি থেকে ডি এই পর্যন্ত ডিস্টেন্স কত, এটা আপনার বের করা লাগবে। তাহলে আপনি খেয়াল করে দেখেন যে 2.8 পুরাটা, এখান থেকে 2.8 থেকে যদি এই পার্টটুকু 1.2 আর 0.75 বাদ দেন, 1.2 আর এই যে 0.75 বাদ দেন, বাকিটুকু চলে আসবে। তার মানে এটুকু কত পাবেন, 0.85 নিজেরা করে নেবেন। ঠিক আছে, তাহলে WD। আর WD থেকে এই যে ডি থেকে এ পর্যন্ত এই ডিস্টেন্সটুকু কত, তাহলে এই মানটা যেহেতু 0.85 পেয়ে গেছেন, তাহলে 1.8 থেকে কি করবেন, বিয়োগ করে দিবেন। তাহলে 1.8 থেকে যদি বিয়োগ করেন 0.85 কত আসবে, 0.95। তাহলে 0.95। আর এই যে ডিস্টেন্সটুকু, এই ডিস্টেন্সটা এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত, তাহলে আপনার অলরেডি এইটুকু কত, 1.75 জানা আছে, এই যে 1.75। তাহলে এইটুকু ডিস্টেন্স জানা আছে 0.95। তাহলে এই টোটাল 1.75 থেকে 9.95 যদি বাদ দেন, তাহলে এই ডিস্টেন্সটা চলে আসবে। তার মানে কত আসবে, 0.75। এই জায়গাতে এখন বলতে পারেন যে মানে এই কাজটা কেন করা হয়েছে, যে পিছন দিক থেকে, এই দিক থেকে আমি হচ্ছে ডিস্টেন্সটা নির্ণয় করলাম কেন, কারণ হচ্ছে ডান সাইড থেকে করছি এই কারণেই যে এই দিক থেকে ডিস্টেন্সটা আমার স্পেসিফিক ভাবে দেয়া আছে। যদি এই দিক থেকে আপনি চিন্তা করেন যে এই ডিস্টেন্সটা বের করবেন, করার জন্য আপনি গেলেন, কিন্তু এই পাশের ডিস্টেন্স, এই এ থেকে ডি পর্যন্ত ডিস্টেন্স কিন্তু আপনার জানা নেই, এ থেকে জি পর্যন্ত আছে, তার মানে আপনি বের করতে পারতেছেন না। কিন্তু এই ডান সাইড থেকে যদি আসেন, তাহলে সহজে বের করা যাচ্ছে। অতএব ডিস্টেন্সটা আপনি যে দিক থেকে দেখবেন সহজে বের করা যাচ্ছে, ওই পার্ট থেকে ধরবেন। এটা খুব বেশি কঠিন হওয়ার কথা না। তারপরে যদি কারো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন। আর যারা আমার পেইড কোর্সে আছেন, আপনারা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জানাবেন, আমি সলভ করে দেবো। ওকে, তাহলে এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এখন আসি হচ্ছে মোমেন্টাম, সামেশন অফ এম এ ইকুয়াল 0। আর এটা বারবার বলতেছে, তীর চিহ্নটা ঘড়ির কাঁটার বিপরীতে, মনে রাখবেন, ঘড়ির কাঁটা এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে পজিটিভ। এটা ক্লকওয়াইজ কি হবে, ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ হবে। ব্যাস, তার মানে এটা আমরা মোটামুটি বুঝে ফেলছি। আচ্ছা, এখন এ বিন্দু, এটা এ বিন্দু না, আলটিমেটলি এ বিন্দু না, আমি জাস্ট মোমেন্টাম ধরলাম, কোন বিন্দু সাপেক্ষে নিব। ঠিক আছে, এটা কোন বিন্দু সাপেক্ষে হবে, কোন বিন্দু সাপেক্ষে হবে। এখানে তিনটা পয়েন্ট মনে রাখবেন, কয়টা পয়েন্ট, তিনটা পয়েন্ট মনে রাখবেন, তাহলে আপনারা মোটামুটি, হুম, তিনটা পয়েন্ট মনে রাখবেন, তাহলে আপনারা মোটামুটি জিনিসগুলো কভার করে ফেলতে পারবেন। কি কি পয়েন্ট, এক নাম্বার হচ্ছে, এক নাম্বার আপনার যে মানটা বের করবেন, অর্থাৎ যে মানগুলো আননোন দেয়া থাকবে, কি দেয়া থাকবে, আননোন, তাহলে আননোনের সাপেক্ষে নেবেন মোমেন্টাম, আননোনের সাপেক্ষে নেবেন, এক নাম্বার। এখন দেখেন, আননোন যদি দুইটা থাকে, কয়টা থাকে বলছি, আননোন যদি দুইটা থাকে, আপনার দুইটা তো আননোন দেয়া থাকলে যে কোনো একটা নেবেন। তাহলে দুইটা আননোন যদি দেয়া থাকে এবং দুইটা সেম প্যাটার্নে থাকে, তাহলে দুইটা আননোন দেয়া থাকলে যে কোনো একটা, যে কোনো একটা সাপেক্ষে নিলেই হবে। এখন যদি কোথাও এরকম থাকে যে তিনটা আননোন, কয়টা আননোন, তিনটা আননোন, কিরকম আননোন, মনে করেন এ পয়েন্টে দুইটা ফোর্স, এক্স, এক্স আর এটা ওয়াই, আরেকটা পয়েন্টে শুধু একটা ফোর্স, এ পয়েন্টে দুইটা ফোর্স আর বি পয়েন্টে আপনার একটা ফোর্স। ঠিক আছে, তার মানে এরকম থাকলে আপনি কার সাপেক্ষে মোমেন্টাম নেবেন। মনে রাখবেন, যেখানে দুইটা ফোর্স থাকবে, অর্থাৎ টোটাল তো তিনটা, এর মধ্যে একই বিন্দুতে যেখানে দুইটা ফোর্স থাকবে, তার মানে এই এ বিন্দুর সাপেক্ষে ফোর্স নিতে হবে। বুঝতে পারলাম কিনা, যে অর্থাৎ দুইটা আননোন, এখানে মনে করেন একটা একটা আননোন আছে। ঠিক আছে, এ বিন্দুতে একটা আননোন আর বি বিন্দুতে একটা আননোন, আপনি কোনটা সাপেক্ষে নেবেন, যে কোনো একটা সাপেক্ষে নিলেই হবে। তবে আননোনের সাপেক্ষে নেবেন, এখানে WC যেটা নোন আছে, নোনের সাপেক্ষে কখনো নেবেন না। নিলে হবে না যে তা না, কিন্তু না নেওয়াটাই উত্তম, তাহলে সলভ করাটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এ বিন্দুর সাপেক্ষে আর বি বিন্দু দুইটা যদি একটা একটা করে ফোর্স থাকে, তাহলে যে কোনো একটা নিলেই হবে।
আর যদি এরকম হয় যে একটাতে দুইটা আছে আর একটাতে একটা আছে, তাহলে যেখানে দুইটা থাকবে তার সাপেক্ষে মোমেন্টাম। এখন বলতে পারেন যে হ্যাঁ, আমার যদি দুইটাই থাকে, মনে করেন হচ্ছে এ এক্স আর এ ওয়াই, আরেকটা বিন্দু বি বিন্দু এখানে আছে, মনে করেন বি ওয়াই বি এক্স। এই ক্ষেত্রে কোনটা সাপেক্ষে নেবেন? এই ক্ষেত্রে কোনটা সাপেক্ষে নেবেন? এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার যে কোনো একটা, এটাও সেম। তাহলে এখন এ অথবা বি, এ অথবা বি, যে কোনো একটা সাপেক্ষে নিলে হবে। কারণ চারটা আননোন মানে ইকুয়েশন সলভ করতে একটু কঠিনই হবে অন্যগুলোর তুলনায়, কিন্তু আপনার এখানে যে কোনো একটা নিলে হবে। এই ক্ষেত্রে আর আলাদা কোনো শর্টকাট নাই, কারণ দুইটা দিয়েই করতে হবে। ওকে, আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। এই হচ্ছে মোটামুটি সামারি। তাহলে আপনার ম্যাথগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার এতক্ষণে কথা। তাহলে আপনি এটা একটু খাতায় নোট ডাউন করে ফেলেন, তাহলে আমরা এখন সমাধান করি। তাহলে একটু মুছে ফেললাম যাতে একটু বুঝতে সুবিধা হয়। Okay. তাহলে এখন আমরা এই মোমেন্টামটা যে নিব, তাহলে আপনারা বুঝে ফেলছেন যে এই মোমেন্টামটা কোনটার সাপেক্ষে নিতে হবে। মোমেন্টামটা কার সাপেক্ষে নিতে হবে? এতক্ষণে অলরেডি যদি লাইভ ক্লাস থাকতো কমেন্ট করে ফেলতে পারতেন, আমি একটু নিজেই বলে দিচ্ছি। হুম, যে সি, সি বিন্দু মানে কি? ওজন 350 কেজি জানা আছে। আচ্ছা, ওজন 350 কেজি, এটাকে আপনি নিউটনে নিলেও হবে, 350 × 9.81। আবার কেজিতে রেখে লাস্টে গিয়ে আনসার কেজিতে বের হবে, তার সাথে 9.81 গুণ করে দিলেও হবে। অথবা 350 কেজি ওয়েট এরকম লিখলেও হবে, সমস্যা নেই। জিনিসটা বুঝাইতে পারলাম কিনা আরেকবার বলতেছি। আনসার 350 কেজি, লাস্টে গিয়ে আনসার বের করলেন মনে করেন এ বিন্দু, তাহলে আর এ বিন্দু আসলো মনে করেন ওই 250। তাহলে 250 কেজি এরকম রাখলে হবে, সমস্যা নেই। তাহলে এক্ষেত্রে কিরকম লিখবেন? 250 কেজি ওয়েট, অথবা লিখবেন 250 × 9.81, যত আসে এত নিউটন। অতএব যে যেটা করেন এটা করলেই হবে। তবে সবচেয়ে ভালো হয় চেঞ্জ না করে এটা করে ফেলা অথবা নিউটন করে ফেলা, এটা না লেখাই ভালো। কিন্তু কেজিতে লিখলেও সমস্যা নেই, অতএব এখান থেকে যে কোনো একটা পার্টে লিখলেই না। তাহলে ডান, আমি হচ্ছে পার্টে চলে যাচ্ছি। তার মানে এই ডাব্লিউ সি এটা জানা আছে। আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি, যারা ভিডিওটা দেখবেন সবার যাতে কাভার হয় ওইভাবে চিন্তা করছি। ডাব্লিউ ডি জানা আছে, ডাব্লিউ জি এর মান জানা আছে। তাহলে এ বিন্দু অথবা বি বিন্দু সাপেক্ষে মোমেন্টাম নেবেন। তাহলে আপনার ইচ্ছা, ধরলাম আমি এ বিন্দু সাপেক্ষে মোমেন্টাম নেব। তাহলে এম এ ইকুয়াল 0। তাহলে এই এম এই সাপেক্ষে যদি মোমেন্টাম গুলো নেন, তাহলে আপনারা একটু লিখে ফেলেন মানগুলো, আমি জাস্ট একবার করে বলতেছি। যে বিন্দুর সাপেক্ষে মোমেন্টাম নেবেন তার মান হচ্ছে 0। তাহলে এটা ডান, তাহলে 0। তারপরে ডাব্লিউ সি হবে, এই যে ডাব্লিউ সি, তাহলে ডাব্লিউ সি গুণন ডিস্টেন্স, মানে যে কোনো জায়গায় মোমেন্টাম মানে, এই মোমেন্টাম মানেই হচ্ছে কি কতটুকু ডিস্টেন্সে আছে, কতটুকু দূরত্বে আছে, এটা আমরা বের করবো। তার মানে এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে, তার মানে মোমেন্টাম মানে এম ইকুয়াল এফ ইন্টু আর। এফ ফোর্স ইন্টু আর মানে হচ্ছে কি দূরত্ব, ডিস্টেন্স। তাহলে দূরত্বটা যে এই বিন্দু থেকে কতটুকু, আর ভেক্টর অনুযায়ী এন্টি ক্লকওয়াইজ, ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলে প্লাস, আর ঘড়ি কাঁটার দিকে ঘুরলে মাইনাস। তাহলে এটা ঘড়ি কাঁটার কি বিপরীতে ঘুরতেছে না পজিটিভ মানে ঘুরতেছে নাকি দিকে ঘুরতেছে, এটা আপনি দেখে বুঝবেন। তাহলে আমি একটু বলি কিভাবে বুঝবেন যে কোন দিকে ঘুরে। এটা নিয়ম হচ্ছে, আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। মনে করেন এটা এ বিন্দু আছে, এখানে আপনার ফোর্সটা নিচের দিকে। এখন আপনি চিন্তা করবেন যে এ বিন্দুতে ধরলেন, মনে করেন এ বিন্দুর সাপেক্ষে এই বি বিন্দু দিয়ে চাপ দিবেন, চাপ দিলে এটা কোন দিকে ঘূর্ণন দিবে? এরকম ঘূর্ণন দিবে। তাহলে এটা কি ঘড়ি কাঁটার বিপরীতে। তার মানে ঘড়ি কাঁটার বিপরীতে হলে কি হবে? প্লাস। আর যদি এটাই মনে করেন সেম, এ বিন্দুর সাপেক্ষে নিলেন, আর এই বি বিন্দু এরকম দেয়া আছে, তাহলে বি বিন্দু যদি এরকম ভাবে তীর চিহ্ন দেন, তাহলে এই বিন্দুর সাপেক্ষে এটা থেকে ধরে এটা এই দিকে দিবেন। তার মানে উপরের দিকে ধাক্কা দিলে কি হবে? ঘড়ি কাঁটার দিকে ঘোরা শুরু করবে, তার মানে কি মাইনাস। একইভাবে আপনার যদি এইখানে বিন্দুটা নেন, মনে করেন আমি হচ্ছে এটা এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, তাহলে এ বিন্দুতে ফোর্স আছে আর এই বি বিন্দুর সাপেক্ষে মোমেন্টাম নেব। তাহলে বি বিন্দু আপনি ধরেন, আর এ বিন্দু উপরের দিকে ধাক্কা দিলে কি হবে? এই ঘড়ি কাঁটার
বিপরীতে যাবে, তার মানে কি প্লাস। অতএব দেখবেন যে কোনো বিন্দুতে আপনি এখানে ধরছেন, এটা উপরের দিকে ধাক্কা দিলে কোন দিকে যাচ্ছে, আর এখান থেকে ধাক্কা দিলে কোন দিকে যাচ্ছে। অর্থাৎ এই বিন্দুটা আপনি চিন্তা করেন, এটা এ বিন্দু আর এটা হচ্ছে সি বিন্দু, তাহলে এটা নিচের দিকে, তাহলে এই এস ফিক্সড করে ধরলেন, এখান থেকে ধাক্কা দেন, এটা ফিক্সড বিন্দু, তাহলে ধাক্কা দেন, ধাক্কা দিলে কি নিচের দিকে ঘড়ি কাঁটার বিপরীতে করতে থাকবে, তার মানে এই অনুযায়ী চলে যাবে। তো এই হচ্ছে আপনাদের মূলত একদম বেসিকটা। তাহলে এখান থেকে আশা করি আর সমস্যা হওয়ার কথা না। অতএব এটা ডান। তাহলে আমি একটু ইকুয়েশনটা লিখে দিচ্ছি একটু দ্রুত। সলভ এমনি দেয়া আছে, এখানে সলভটা লাস্টে দেখে ফেলতে পারবেন, আমি একবার জাস্ট করে দিতেছি। তাহলে ডাব্লিউ টু আর এ গুণন 0 প্লাস ডাব্লিউ সি গুণ, এখানে তাহলে ডিস্টেন্সটা কত, 0.75। প্লাস লিখলাম কেন, ঘড়ি কাঁটার বিপরীতে প্লাস। তাহলে ডাব্লিউ ডি এটা কি এইদিকে দিচ্ছেন, তার মানে এ বিন্দু থেকে এই যে এইদিকে হচ্ছে কি নিচের দিকে, তাহলে ঘড়ি কাঁটার দিকে, তাহলে কি হবে মাইনাস। তাহলে মাইনাস কি হবে, ডাব্লিউ ডি গুণন ডিস্টেন্সটা, ডিস্টেন্সটা কত, এ বিন্দু যে বিন্দু থেকে ধরবেন তার বিরুদ্ধে জায়গা থেকে দূরত্ব, তার 0.95 মাইনাস ডাব্লিউ এই যে জি এর মান, তাহলে ডাব্লিউ জি ইন্টু এই যে দেখেন এই এ বিন্দু থেকে এতটুকু ডিস্টেন্স, তাহলে 0.95 0.85, অথবা এখানে সরাসরি দেখেন এ বিন্দু থেকে এই জি এর ডিস্টেন্স দেওয়া আছে 1.8, তাহলে আপনি সরাসরি লিখে দিবেন 1.8, অথবা এই দুইটা যোগ করলেও সেম মানই আসবে, অতএব করে ফেলবেন। ঠিক আছে, আর টু আর বি, তাহলে এখান থেকে এটা কিন্তু নিচ থেকে উপরের দিকে, তাহলে এ বিন্দু থেকে উপরের দিকে দিলে কি ঘড়ি কাঁটার বিপরীতে প্লাস, তাহলে টু আর বি গুণন, তাহলে আপনি দেখেন ডিস্টেন্সটা বুঝতেছেন আর কোন দিকে ঘুরতেছে এই জিনিসটা বুঝতেছেন, তাহলে হবে 0.85 1.8 1.2, তার মানে কত হবে 3 হবে, তার মানে হচ্ছে 3 এত ইকুয়াল 0। যেহেতু সামেশন অফ এম এ সমান কি ফার্স্টে লিখে নেবেন এত ইকুয়াল 0, যেহেতু এটা স্ট্যাটিক পার্ট, তাহলে এত সমান চলে আসলো। তাহলে এখান থেকে আর বি এর মান বের করো, তাহলে আর বি কত, 4234 নিউটন, আনসার হবে 4.23 কিলো নিউটন। এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এরপরে কি করবেন, যখনই আপনার কয়টা আননোন আছে, যদি দুইটা আননোন থাকে, তাহলে আপনাদের আরেকবার বলতেছি, যদি দুইটা আননোন থাকে, দুইটা আননোন, তাহলে একটা মোমেন্টাম দিয়ে করবেন আর একটা ফোর্স ব্যালেন্স দিয়ে করবেন। যদি তিনটা আননোন থাকে, তাহলে মোমেন্টাম দিয়ে করবেন, ফোর্সের দুইটা পার্ট দিয়ে করবেন। যদি চারটা আননোন থাকে, তাহলে মোমেন্টাম হবে দুইটা, যে কোনো দুইটা বিন্দু, ফোর্স হবে আর এফ ওয়াই হবে, এরকম নর্মালি কমই আসে, এরকম টাইপেরই চলে আসে। তার মানে বুঝতে পারছেন যে শুধু মোমেন্টাম, এখানে দুইটা বিন্দু আছে, এ বিন্দু বি বিন্দু, বি বিন্দু সাপেক্ষে মোমেন্টাম নিলে আনসার চলে আসবে, কিন্তু মোমেন্টাম নিলে কি সময় বেশি লাগে, এই যে ইকুয়েশন গুলো লিখতে হয়। তার মানে একটা মোমেন্টাম নেবেন, বাকিগুলা কি ফোর্স দিয়ে করে ফেলবেন, ফোর্স দিয়ে করা তাড়াতাড়ি হয়। যেমন এটি এক্স এক্সিস বরাবর কোনো ফোর্স নাই, কিন্তু সবগুলা কি ওয়াই এক্সিস বরাবর আছে, তাহলে ওয়াই এক্সিস বরাবর করে ফেলবেন ব্যাস। তাহলে আমি একটু করাই দিতেছি। হুম। তাহলে যে কথাগুলো বললাম দেখেন, একটা ম্যাথ ভালোভাবে বুঝলেই কভার হয়ে যায়। তাহলে উপরের দিকে পজিটিভ বলছি, সামেশন অফ এফ ওয়াই উপরের দিকে পজিটিভ ইকুয়াল 0, তার মানে ডাব্লিউ সি এটা হচ্ছে কি নিচের দিকে আছে মাইনাস, টু আর এ উপরের দিকে, তাহলে টু আর এ, আর এটা নিচের দিকে মাইনাস ডাব্লিউ ডি, আর এটা হচ্ছে মাইনাস ডাব্লিউ জি প্লাস টু আর বি ইকুয়াল কত, 0। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে চলে আসলো। আচ্ছা এখানে 4234 এটা নিউটনে লিখছি, মানে 9.81 দ্বারা গুণ করে তারপরে বের করছি। ঠিক আছে, এটা আপনারা একটু লিখে দেবেন। তারপরে আর যদি 9.8 না লিখেন, তাহলে কেজিতে লিখলে ওই কেজিতে আনসারটা লিখবেন। আচ্ছা এখান থেকে মানগুলো বসায় দেন, ডাব্লিউ সি এই এটা হচ্ছে ডাব্লিউ জি, ডাব্লিউ জি, তাহলে ডাব্লিউ সি ডি জি, আবার এর এখান থেকে বি এর মানও বের করে ফেলছেন, বি এর মান বের করে ফেলছেন, তাহলে এ এর মান বের হয়ে যাবে। তাহলে আর এ সমান ক্যালকুলেশনে করবেন 6065 নিউটন, তার মানে হচ্ছে 6.07 কিলো নিউটন, এই হচ্ছে আনসার। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন, আর সময় নষ্ট করবো না, পরেরটাতে চলে যাচ্ছি। এটা দেখেন, ফার্স্টে বলতেছি আপনার একদম প্রথমে যে বেসিকটা বলছিলাম, বেসিকটা মনে আছে কিনা। বেসিকটা কিরকম ছিল, বেসিকটা ছিল হচ্ছে যে ওই পিন আর হচ্ছে রুলার, তাহলে এইটার জন্য তীর চিহ্নটা কেমন হবে, ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। ফার্স্ট কাজই হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করা।
তাহলে যারাই ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে পারবেন তারা খুব সহজেই এই ম্যাথ গুলো পারবেন, আর যারা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে পারবেন না তারা এই ম্যাথ গুলো করা সো টাফ। তাহলে আপনার ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করাটা ভালো করে শিখতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম আমি অঙ্কন করে দেখাচ্ছি। তাহলে এই ফার্স্টে আরেকটা বিষয়, ফ্রি বডি ডায়াগ্রাম আর আপনি বস্তু কতটুকু নেবেন। মনে করেন কোন একটা বস্তু এরকম আছে, পুরাটা অ্যাডজাস্ট সম্পূর্ণ, তাহলে পুরাটা নিতে হবে। আবার এখানে মনে করেন একটা পিন দিয়ে লিঙ্ক আকারে দেওয়া আছে, তার মানে এইটুকু বাদ দিতে পারেন, এখানে একটা টেনশন টান বলটি ধরে নেবেন। ঠিক আছে। আবার মনে করেন এরকম করে দেওয়া আছে, এখান থেকে আপনার কোন একটা বস্তু টান দেওয়া আছে, তাহলে এটা আপনি মানে এখানে যুক্ত করা আছে। তাহলে এইটুকু যদি টান বল মানে লিঙ্ক থাকে অথবা মেম্বার থাকে এগুলো বাদ দিতে পারেন, কিন্তু যদি অ্যাডজাস্ট করা থাকে তাহলে বাদ দিতে পারবেন না। কিরকম দেখেন, এই যে এই জায়গা থেকে এই পুরাটা কিন্তু অ্যাডজাস্ট করা, এই বস্তু পুরাটা হচ্ছে আপনার ফ্রি বডি ডায়াগ্রামে আসবে, এটুকু পুরাটা ফ্রি বডি ডায়াগ্রাম আসবে। এখানে কি আছে, পিন আছে, তাহলে পিনটা নেবেন। আর এখানে কি আছে, আপনার রোলার আছে, এই রোলারটা নেবেন, ব্যাস এইভাবে হয়ে যাবে। তাহলে আমি একটু মুছে দিলাম। তাহলে আমি একবার ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করব। ফ্রি বডি ডায়াগ্রাম, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম ফার্স্টে কি বললাম, এই বরাবর চিত্রটা অঙ্কন করে ফেলবেন। তাহলে এটা না, এখন আপনি এ বিন্দুতে কয়টা ফোর্স নেবেন। ফার্স্টেই বলছে যে এখানে যে পিন আছে মানে কোনো দিকে মুভমেন্ট করবে না, দেখেই বুঝবেন, এগুলো মুখস্থ করার বিষয় না। ওই মানে পিন আছে তার মানে আপনি কোনো দিকে মুভমেন্ট হবে না, তার মানে কয়টা ফোর্স হবে, দুইটা হবে। তারপরে যাতে ভুল না হয়। আর এ ওয়াই আর এ এক্স, অনেকে আমার এই কোশ্চেন গুলো ধরেন, এরকম চিত্র অঙ্কন করলাম যে এ ওয়াই আর এইদিকে এ এক্স দিলে হবে কিনা। আরে ভাই যে কোনো একদিকে দিলেই হবে, তীর চিহ্নটা যাতে ঠিক থাকে, অর্থাৎ এই দিকে দেওয়া যে কথা, বারবার বলতেছি এই দিক থেকে দিয়ে একই কথা, মানে তীর চিহ্ন অনুযায়ী কি একই দিকে বোঝাচ্ছে তাইলে হবে, ডিরেকশনটা একই দিকে থাকলেই হবে। এটা আগে দিলেন নাকি পরে দিলেন, এই বস্তুটার এখান থেকে নিচে দিলেন নাকি উপর থেকে দিলেন, এটা সমস্যা নাই। ওকে, তাহলে এটা না। তাহলে এই বি বিন্দুতে কি হবে, এখানে তিনটা ম্যাথ দিচ্ছে, একটা হচ্ছে এ বিন্দুতে আলফা 0 ডিগ্রি, বি বিন্দুতে 90 ডিগ্রি, সি বিন্দুতে 30 ডিগ্রি। ঠিক আছে। তাহলে এই আলফা 0 ডিগ্রি এই মানটা, এগুলো কিন্তু বিভিন্ন ভার্সিটির যারা আপনারা কোর্স করেন, ঠিক আছে, বিভিন্ন ঢাকা ভার্সিটি, তারপরে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, বুয়েট সহ মানে যে কোনো ভার্সিটিতে এগুলো কিন্তু একদম কমন, স্যার এই ম্যাথগুলো করে কিন্তু ঠিকঠাক মতো বোঝায় না, যার কারণে পারতে অসুবিধা হয়। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা এই ভিডিওটা দেখবেন, বেশি করে লাইক কমেন্ট এটা তো করবেনই, পাশাপাশি আপনাদের ফ্রেন্ড সার্কেলদের কাছে বা আপনাদের যে গ্রুপগুলো আছে ওখানে শেয়ার করে দিবেন। স্যার উপকার পারলে আপনার সমস্যা নেই, আমরা তো নিজেরাও সলভ করে ফ্রেন্ড সার্কেলদের দেওয়ার জন্য চেষ্টা করতাম, তবে এটুকু করার চেষ্টা করেন। ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম আলফা 0 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি, আলফা 30 ডিগ্রি। তাহলে এখানে কয়টা ম্যাথ, তিনটা ম্যাথ। আমি ফার্স্ট এ নাম্বার দিয়ে করাচ্ছি। এ নাম্বারটা, আলফা যদি 0 ডিগ্রি হয় মানে এই আলফাটা যদি 0 ডিগ্রি হয় ধরে নেবেন এরকম আছে, এরকম এই যে আলফার মান 0 ডিগ্রি মানে এর আলফাটা 0 ডিগ্রি, তার মানে সমান অবস্থায় থাকবে। এই বরাবর যদি থাকে আর এখানে রোলার আছে, নিয়ম কি, যেখানে এই যে পার্টটা এরকম দেয়া থাকবে তার বিপরীতে রিয়াকশনটা তৈরি হবে, অর্থাৎ এরকম থাকলে এই দিকে রিয়াকশন, কারণ রোলারটা উপরে আছে। যদি কোথাও রোলারটা এরকম থাকে তাহলে যেদিকে থাকবে তার বিপরীতেই তো রিয়াকশন দিবে, তাহলে এটা হচ্ছে রিয়াকশন। আর বি মনে করেন যদি রোলারটা এরকম থাকে, দিয়ে এরকম ভাবে দেয়, তার মানে বুঝবেন যে এই বরাবর এখান থেকে এটা রিয়াকশন, অর্থাৎ যেদিকে থাকবে তার বিপরীতে, তার বিপরীতে। ব্যাস। তাহলে এখানে তিনটা, আলফা 0 ডিগ্রি হলে এইটা, আর আলফা 90 ডিগ্রি হলে এইটা, আর আলফা 30 ডিগ্রি হলে এই হচ্ছে রিয়াকশন। তাহলে এই তিনটার জন্য আলাদা আলাদা ম্যাথ করবেন। এই পার্ট এর পার্টে কিন্তু সেম আছে, সমস্যা নেই। তাহলে এখানে আপনি একটা এ নাম্বার পার্টে কি হবে, এই জায়গাতে নিচের দিকে, তার মানে এই দিক বরাবর বি ফোর্স, তাহলে আর বি লিখলে হবে, আবার শুধু বি লিখলে হবে। ঠিক আছে। এখন বলেন যে কোন বিন্দু সাপেক্ষে মোমেন্টাম নেবেন, এই বি বিন্দু নাকি এ বিন্দু। একটু আগে কিন্তু শেখায় আসছে যে এরকম দুইটা থাকলে আর একটা থাকবে, কেন নিতেছি, বেসিকটা আরেকবার বলতেছি, কেন নিতেছি, এটার কারণ হচ্ছে এই এ বিন্দু সাপেক্ষে না নিয়ে যদি বি বিন্দুর সাপেক্ষে নেন, তাহলে আপনার এই বি বিন্দুর সাপেক্ষে নিছেন, তার মানে বি ইন্টু দূরত্ব কত, 0, বাদ হয়ে গেল। বাকি কি, এ বিন্দু দুইটা ফোর্স চলে আসলো, তাহলে দুইটা আননোন বের করতে গেলে ইকুয়েশন কি আরো বেশি লাগবে। আর এটা না করে এ বিন্দু যেখানে ফোর্স বেশি আছে তার সাপেক্ষে মোমেন্টাম নিলেন, এটার এ ওয়াই এর সাপেক্ষে কত দূরত্ব, 0,
আবার এ এক্স এর সাপেক্ষে দূরত্ব কত, 0, তার মানে পুরাটা 0 হয়ে গেল। তাহলে আপনি শুধু বি এর মান সহজেই পেয়ে যাবেন। এই হচ্ছে সুবিধাটা। তাহলে এ এর সাপেক্ষে মোমেন্ট না নিলে যে হবে না তা না, হবে, কিন্তু ইকুয়েশনটা একটু জটিল হয়ে যাবে। এত ইকুয়াল 0। তাহলে এখন করেন, তাহলে এই বিন্দুর সাপেক্ষে, তাহলে এ বিন্দু, আচ্ছা, তাহলে এখানে ডিস্টেন্সটা দেখেন, এ বিন্দুর সাপেক্ষে এই দিকে হচ্ছে বি বিন্দু। তাহলে এই এ পয়েন্ট থেকে, মানে লম্ব দূরত্ব, নিয়মটা হচ্ছে লম্ব দূরত্ব, যেহেতু ফোর্সটা এইদিকে দিতেছেন, তার মানে এ বিন্দুর সাপেক্ষে তার লম্ব দূরত্ব কত, এই হচ্ছে 10 আর 10 20। ঠিক আছে, তার মানে আপনার যদি দেখেন, তাহলে এ এক্স এবং এ ওয়াই মানে এ এর সাপেক্ষে 0। ঠিক আছে, আর এখানে হচ্ছে এই দিক বরাবর 75। তাহলে এই 75 নিচের দিকে আসছে, তার মানে এই দিক বরাবর। তাহলে এটা এই বিন্দুর সাপেক্ষে চিন্তা করেন, লম্ব বরাবর চিন্তা করেন, এটা এদিকে, তাহলে এটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। তাহলে ধাক্কা দিলে কি ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে। তাহলে ঘড়ি কাঁটার দিকে যদি ঘুরে তাহলে কি হবে, মাইনাস। তার মানে মাইনাস মাইনাস 75। আর ডিস্টেন্স কত, এখানে হচ্ছে 10 10। আর এটা কি উপরের দিকে, তাহলে হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীতে, বিপরীতে, তার মানে হচ্ছে প্লাস। তাহলে বি ইন্টু ডিস্টেন্স কত, এই যে এই বিন্দু থেকে লম্ব দূরত্ব কত, আরেকবার দেখাচ্ছি, এই বিন্দু থেকে নেবেন, তার মানে এই বিন্দু থেকে আপনার লম্ব দূরত্ব 20 ইঞ্চ, এটা হবে, তার মানে 20 = 0। এখান থেকে সলভ করবেন, বি এর মান পেয়ে যাবেন। তাহলে বি পেয়ে গেছেন, এরপরে কি করবেন, সামেশন অফ এফ এক্স ইকুয়াল 0, এই দিক বরাবর প্লাস। তাহলে এই দিক বরাবর তো কোনো ফোর্স নেই, তার মানে এ এক্স এর মান কত, 0। আর সামেশন অফ এফ ওয়াই সমান 0, তাহলে এটা উপরের দিকে, তাহলে এই দিক বরাবর কি ফোর্স আছে, এ ওয়াই, আর এখানে আছে কি নিচের দিকে, তাহলে -75, আর এটা বি উপরের দিকে, প্লাস বি ইকুয়াল 0। তাহলে এখান থেকে আপনার এ ওয়াই এর মান বের হয়ে যাবে। বারবার বলি, যে কোনো বিন্দুতে আপনার যদি এখানে বি বিন্দু, রিয়াকশন কয়টা হবে, একটা হবে, কিন্তু এ বিন্দুর সাপেক্ষে রিয়াকশন বের করতে বললে, এ যেহেতু দুইটা অপশন আছে, এ এক্স এ ওয়াই, মান যদি চলে আসে বা যাই আসুক না কেন, এ এক্স আর এ ওয়াই চলে আসে, এ হবে আপনার রুট ওভার আপনার রিয়াকশন মানে হচ্ছে এ এর মান আর হচ্ছে থিটার মান। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এই হচ্ছে রিয়াকশন। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এখান থেকে যে মানটা বের হবে সেটা হচ্ছে আপনার মূলত এ এর মান। তাহলে এ এর মান, ডিরেকশন থিটাটা কত হবে, tan ইনভার্স এ ওয়াই বাই এ এক্স, এখান থেকে যত আসবে ওই মানটা। এখন এখানে তীর চিহ্ন নিয়ে একটু সমস্যা আছে, তীর চিহ্নটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই তীর চিহ্নটা কোন দিকে হবে এটা আমি একটু বলতেছি। যদি এ এক্স পজিটিভ আসে, তার মানে এইদিকে, এ ওয়াই মনে করেন পজিটিভ আসছে, যদি পজিটিভ আসে তাহলে এই দুইটাই এইদিকে হবে, এদিকে পজিটিভ ধরি। তাহলে এর সাপেক্ষে থিটা মনে করেন আসলো এই 11 ডিগ্রি, তাহলে এরকম হবে। তাহলে এই হচ্ছে এ এর ডিরেকশন। তাহলে আপনি চিত্রটা এটা মান বের করে এরকম করে 11 ডিগ্রি দেখাই দিবেন। যদি কোনো কারণে এক্স এর মান আসলো পজিটিভ, এ ওয়াই এর মান আসছে নেগেটিভ, তার মানে এটা নিচে, তাহলে এর সাথে 11 ডিগ্রি ব্যাস। আর যদি কোনো কারণে এ এক্স নেগেটিভ আসে আর এ ওয়াই আসে নেগেটিভ, তার মানে এইদিকে 11 ডিগ্রি। যদি এ এক্স নেগেটিভ আসে কিন্তু এ ওয়াই পজিটিভ আসে, ঠিক আছে, এ ওয়াই পজিটিভ আসে, এখানে একটু লিখে দিচ্ছি, এ এক্স নেগেটিভ এ ওয়াই পজিটিভ, পজিটিভ মানে কি উপরের দিকে, তাহলে কোনটা হবে এরকম 11 ডিগ্রি। তার মানে দেখেন, একটা, এই দুইটা, তিনটা, চারটা, সবগুলো কিন্তু থিটার মান বের করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে না। তার মানে আমরা তিনটা জিনিস দেখবো, এর মান পজিটিভ নেগেটিভ যাই আসুক সরাসরি মান বের হয়ে যাবে। থিটা tan ইনভার্স এ ওয়াই বাই এ এক্স, এখানে সরাসরি মডুলাস নিয়ে শুধু পজিটিভ মান নিয়ে মান থিটার মানটা বের করে ফেলবো। তারপরে তীর চিহ্ন দিকটা কিরকম হবে, জাস্ট এইগুলা দেখে আপনি অঙ্কন করে দেবেন। তাহলে এখানে হচ্ছে টোটাল 3টা পয়েন্ট। আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। তাহলে আমি একটু বলতেছি, যদি কোথাও এরকম থাকে তাহলে এ এর মান, তাহলে এ বের করবেন রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, থিটা বের করবেন tan ইনভার্স দিয়ে মডুলাস দিয়ে এ ওয়াই বাই এ এক্স, এখান থেকে যত আসে। আর এই থিটা বের করছেন, তারপরে এই থিটার যে ডিরেকশনটা, ডিরেকশনটা আপনার ঠিক মতো, এটা হচ্ছে পজিটিভ নেগেটিভের উপর ডিপেন্ড করবে ডিরেকশনটা, পজিটিভ নেগেটিভ কোন দিকে। যদি দুইটাই পজিটিভ হয় তাহলে যত কোণ আসবে সেটা হচ্ছে এই এখানে থিটা, এইদিকে হবে এ। আর যদি এই পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ,
যদি মনে করেন এ এক্সটা আসলো হচ্ছে পজিটিভ, এ ওয়াইটা আসলো নেগেটিভ, তার মানে এটা কি নিচের দিকে হবে। তাহলে এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে এ, তার মানে এর ডিরেকশন এরকম। তাহলে ওই অনুযায়ী বাকি চারটাও হবে এইদিকে, অথবা হচ্ছে এটা তো অঙ্কন করলাম, এটা নিচের দিকে, এটা নিচের দিকে, এই দিক থিটা। তাহলে এই চারটা ডিরেকশন, তার মানে ডিরেকশনটা নিয়ে লাস্টের দিকে আপনি চিন্তা করবেন। যদি পরীক্ষার হলে সময় কম থাকে, এই ডিরেকশনটা না লিখলে হবে, এটা বের করে ফেলবেন, আর এটা যা আসবে এটা লিখে ফেলবেন। আর বুঝতেই পারতেছেন থিটা পজিটিভ না নেগেটিভ আসতেছে তার উপর ডিপেন্ড করে। এটা খুব বেশি কঠিন না, একবার প্র্যাকটিস করুন, সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? Okay. ঠিক আছে, তাহলে এটা আলটিমেটলি ডান। তাহলে 90 ডিগ্রি হলে কি হবে? 90 ডিগ্রি হইলে চিত্রটা আমি শুধু দেখাই দিতেছি, বাকিটা আপনারা নিজেরা করবেন। এরকম হচ্ছে চিত্র, এটাতে কোনো চেঞ্জ নাই, এ ওয়াই আর এ এক্স। আর 90 ডিগ্রি হইলে এটার রুলারটা থাকবে এই বরাবর, তার মানে এইদিকে রিয়াকশন, তার মানে এইদিকে হবে রিয়াকশন। তাহলে দেখেন, এখন যদি এইদিকে রিয়াকশন হয় তাহলে এটা হচ্ছে এ বিন্দু, তাহলে এ বিন্দু থেকে এই দিক বরাবর মানে তীর চিহ্ন, তার মানে এই হচ্ছে তার ডিস্টেন্স, তাহলে এইটা হবে তার ডিস্টেন্স 12 ইঞ্চি। তার মানে যখন এ বিন্দুর সাপেক্ষে মোমেন্টাম নেবেন, তাহলে এই ক্ষেত্রে বি ইন্টু ডিস্টেন্স কত হবে? 12, বি ইন্টু 12। আর এটা এইদিকে ঘড়ির কাঁটার কি বিপরীতে আছে, তার মানে প্লাস। তাহলে এইভাবে হচ্ছে ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে, তীর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আর সিটা আপনারা নিজেরা করবেন, হোমওয়ার্ক থাকলো, এটা আমি জাস্ট একবার বলে দিতেছি। সেম। আর বিটা হচ্ছে কত, 30 ডিগ্রিতে এরকম থাকবে বি, তাহলে এটা দুইটা উপাংশে ভাগ করবেন, এইদিকে তীর চিহ্ন দিয়ে, একটা এইদিকে হবে আর একটা এইদিকে হবে। তাহলে একটা হচ্ছে বি কস থিটা, আরেকটা হবে বি সাইন থিটা। তাহলে বি এর দুইটা উপাংশে ভাগ করে ফেলবেন। আর এখানে তো এ এক্স আর এ ওয়াই আছে, তাহলে এখান থেকে আপনার হিসাবটা হবে। এটা আপনারা নিজেরা একটু করেন, আর নেক্সট সমস্যা নাই, নেক্সট টাইম করাই দেবেন যদি সমস্যা হয়। 3 নম্বরে শেষ করতে হবে। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টার উপরে। আর কয়টা ম্যাথ আছে, তাহলে একটু দ্রুত করাই ফেলতেছি। আচ্ছা, 3 নাম্বার ম্যাথটা, এটা যদি আমরা দেখি, এই ডায়াগ্রামটা, এই যে ফার্স্টে বারবার বলতেছিলাম, দেখেন এই যে রুলার আছে, আর এখানে এই যে একটা পুরাটা আলাদাভাবে একটা তার দিয়ে আটকানো, এটা পুরাটা আলাদা, তার মানে এটা আপনি এখানে কেটে ফেলতে পারেন, এখানে কেটে ফেলতে পারেন। যেখানে যে জয়েন্ট গুলো আছে, জয়েন্ট গুলাতে অবশ্যই থাকবে, ঠিক আছে? আর বাকি যে এই যে রিজিড বডি, রিজিড বডি বলি না আমরা, সলিড বডি যে পার্টটা, এটা কিন্তু পুরাটা একটা পার্ট, তার মানে পুরাটা নিতে হবে, ঠিক আছে? তো যদি এটা কেটে দিই তাহলে আরেকটু ভালো বুঝবেন। এখন আপনি ফ্রি বডি ডায়াগ্রাম নিজেই বুঝতে পারবেন যে কেমন হবে। আচ্ছা, অঙ্কন করলাম। এটা দেখেন, এটা কিন্তু কোনো আলাদা এই নিয়ে পিন লাগানো আছে, কিন্তু এটা তো পুরাটা একটা বডি, তার মানে এই বডিটা, ঠিক আছে? তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম যখন অঙ্কন করতে যাবেন, এত ডিজাইন করার দরকার নেই, আমরা যেটা অঙ্কন করি নর্মালি এরকম করে দাগ দিব। তাহলে এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এখন দেখেন কোন কোন জায়গায় ফোর্স থাকবে। এ বিন্দু, এদিকে একটা টান বল, একটু দ্রুত বলতেছি, এদিকে একটা টান বল টি। এখন বলতে পারেন যে এইখানে টান বলটা কেন হয়েছে, এখানে তো এই যে লাগানো আছে, যদি এটা না থেকে এখানে মনে করেন ঝুলাই দিত কোনো একটা বস্তু দিয়ে, এম বস্তু দিয়ে, এখানে যদি না থাকতো, ঠিক আছে? মনে করেন এই পার্টটাতে, এই পার্টটাতে ছিল না, ঠিক আছে? তাহলে এই পার্টটা যদি না থাকে, তাহলে আপনার মনে করেন এই পার্টটা নাই, তাহলে এইখানে দিয়ে বাদ, তাহলে এই জায়গাতে শুধুমাত্র এই ফোর্সটা তাহলে আসতো না, এই ফোর্সটা তাহলে না আসলে হয়তো, ঠিক আছে? যেহেতু এখানে দেয়া আছে, অতএব ফোর্সটা আপনার নিতে হবে, এই ফোর্সটা নিতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের ফোর্সটা আমরা বের করতেছি। তাহলে এই জায়গাতে, তাহলে এখানে একটা ফোর্স, আর এখানে তো এই যে সি পিন পয়েন্ট, তার মানে আপনারা বুঝতে পারতেছেন এই জায়গাতে আলটিমেটলি দুইটা ফোর্স, একটা হচ্ছে সি এর, যেহেতু সি লিখবেন, তাহলে এখানে সি ওয়াই, আর এইদিকে হচ্ছে সি এক্স, আর এখানে ই বিন্দু, ই বিন্দুতে নিচের দিকে, ঠিক আছে, 120 নিউটন ই বিন্দু, ঠিক আছে? হ্যাঁ বলো, তারা একটু পরে 5 মিনিট।
ঠিক আছে, একদম ট্রাক দিছিল। আচ্ছা, তাহলে এখানে আপনার এ বিন্দু আর একটা হচ্ছে ই বিন্দু, এই দুইটা জিনিস পেয়ে গেছেন। তাহলে এখান থেকে আপনার ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করছেন। এখন আপনি কোনটার সাপেক্ষে মোমেন্টাম নেবেন? আপনি দেখেন, ই এর মান জানা আছে 120 নিউটন। তাহলে এইখানে টি বল আর এখানে টি ফোর্স। তাহলে আপনার এই এ বিন্দু আর একটা হচ্ছে কি ডি বিন্দু, আর এই সি বিন্দু, সি বিন্দুতে কয়টা আননোন আছে? দুইটা। তার মানে আপনার সামেশন অফ এম সি, এই সি বিন্দু সাপেক্ষে যদি মোমেন্টাম নেন তাহলে আপনি সহজেই কি করতে পারবেন? বের করে ফেলতে পারবেন মানগুলো। ঠিক আছে, তার মানে আপনার সি বিন্দু সাপেক্ষে মোমেন্টাম নিতে হবে। তাহলে সি বিন্দু হচ্ছে আপনার তাহলে সি বিন্দু সাপেক্ষে মোমেন্টাম নেবেন, নিয়ে ঘড়ি কাঁটার বিপরীতে এখান থেকে মানগুলো বের করবেন। তাহলে সি বিন্দু থেকে আপনার একটা মান আসবে, দেখবেন যে টি এর মান আসবেন 80 নিউটন। যেভাবে বলছে এটা আর নতুন করে বললাম না। ফ্রি বডি ডায়াগ্রাম ডান। তাহলে সি বিন্দু সাপেক্ষে এটার একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা এখানে একটা টান বল। আচ্ছা, একটা জিনিস বলে দেই, এই সুতাটা একই টানে আছে, তার মানে এখানে টান বল যদি টি হয়, এই পাশে টান বল কি হবে? সেম হবে। এখানে কোনো ঘর্ষণ নাই, যে লেখা আছে নেগলেক্টিং ফ্রিকশন। তাহলে কোনো ফ্রিকশন না থাকলে এখানেও টান বল, এখানেও টান বল সেম, তাহলে এটাও টি, এটাও টি। হিসাবে কিন্তু দুইটাই নিতে হবে, কিন্তু দুইটা সমান হবে, একই মান হবে। তাহলে টি টি হবে। তাহলে এখান থেকে টি এর মান চলে যাবে, এটার সাপেক্ষে এইখান থেকে ডিস্টেন্সটা নেবেন, বাকি ই বিন্দু। তাহলে বাকি এফ এক্স সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ ওয়াই, এটা নিজেরা করে ফেলেন, আমি সলিউশনটা দিয়ে দিব। আশা করি ডান। ওকে, তাহলে এই কোশ্চেনটা এটা হচ্ছে আপনার 2 নাম্বার। তাহলে 2 নাম্বার, 4 নাম্বার চ্যাপ্টারে দেখেন দুইটা ম্যাথ বুঝাইছি খুব ভালোভাবে, যদি কেউ বুঝে ফেলেন আর সমস্যা থাকার কথা না। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে এই ম্যাথটা 2 নাম্বার চ্যাপ্টারে চলে আসছে। ঠিক আছে, আর যে ম্যাথগুলো আমি দেখাইছি মানে ফার্স্টে লিখে দিছিলাম, ওই ম্যাথগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে এখন 5 নাম্বার ম্যাথটা করব। 5 নাম্বার ম্যাথটা পুরাটাই ভিন্ন দাসের, এবং এই ম্যাথটা দেখেন 2.97, অর্থাৎ চ্যাপ্টার 2-তে আছে। এবং চ্যাপ্টার 2 এর এই দেখবেন যে দুইটা পার্ট লিখছি, এফবিডি লেখা আছে, ফ্রি বডি ডায়াগ্রাম। এই ফ্রি বডি ডায়াগ্রামের ম্যাথগুলো নর্মালি 4 নাম্বার চ্যাপ্টারে বেসিক দিয়ে হয়ে যাবে। শুধু হচ্ছে পয়েন্ট ভেক্টর, যেগুলো কি বলছে পয়েন্ট ভেক্টর, এই পয়েন্ট ভেক্টরের মানগুলো মূলত এখানে 3-4টা ম্যাথ প্র্যাকটিস করবেন, বা দুইটা, এই ম্যাথটা একটা ম্যাথ ভালো করে বুঝলেই হয়ে যাবে। এটা খুব কম আসে, কিন্তু অন্যান্য বিভিন্ন ভার্সিটি গুলোতে আসে, জব এক্সামে একটু কম আসে, তারপরে একবার পড়ে রাখবেন। ঠিক আছে, তাহলে পয়েন্ট ভেক্টরের ম্যাথটাই মূলত এই ম্যাথটা। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে শুরু করে দিতেছি। তাহলে আমরা দেখি যে দ্য বুম ও এ ক্যারিজ এ লোড পি, তার মানে এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা আপনি বুঝে করতে হবে। এখানে আমাদের যে জিনিসটা, কয়েকটা পয়েন্ট আমি একটু বলতেছি। এই স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখানে কয়েকটা জিনিস এই খুব ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে স্থানাঙ্ক নির্ণয় করা। স্থানাঙ্ক নির্ণয় করলে বাকি আপনারা সহজে করে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেটস, তাহলে কি লাগবে আমার? স্থানাঙ্ক নির্ণয় করা। এই স্থানাঙ্ক নির্ণয় যদি করতে পারি, বাকি ম্যাথ গুলো করা আর কঠিন হবে না। তাহলে আমি ফার্স্টে স্থানাঙ্ক নির্ণয় করাটা দেখাচ্ছি। কোঅর্ডিনেটস, এই বিন্দুটা দেখেন, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই বিন্দু থেকে এই দিকে হচ্ছে এক্স এক্সিস, উপরের দিকে ওয়াই এক্সিস, এই দিক বরাবর হচ্ছে জেড এক্সিস। তাহলে এইটা প্লাস, উপরের দিকে প্লাস, জেড এক্সিস এই দিকে প্লাস। এটা কিন্তু 3D, এটা হচ্ছে 3D বডি, মানে এক্স ওয়াই জেড 3টা অক্ষয় আছে, 3 ডাইমেনশনাল। তাহলে যখনই 3 ডাইমেনশনাল হবে, আপনার এক্স এক্সিস এই দিকে, ওয়াই এক্সিস উপরের দিকে, এই দিকে হচ্ছে জেড এক্সিস, এই অপরটা নেগেটিভ, মানে ওয়াই জেডটা, তাহলে এই দিকে হচ্ছে কি নেগেটিভ, নেগেটিভ ওয়াই। আর এটা হচ্ছে ওয়াইটা নিচে, মানে নেগেটিভ জেড, আর এটা হচ্ছে নেগেটিভ ওয়াই। আর এই দিক বরাবর হচ্ছে কি নেগেটিভ, এরকম, এইভাবে মাথায় রাখবেন। ঠিক আছে, তার মানে আপনার এই জিনিসগুলো, মানে এখানে সবচেয়ে ভুল হয়, জেড এক্সিসটা এই দিকে আমরা পজিটিভ ধরি না, সবসময় এই দিক হচ্ছে, তার মানে একটা এক্সিস যদি এক্স হয় আর উপরের দিকে যদি ওয়াই হয়, এইদিকে হচ্ছে জেড, এটা হচ্ছে পজিটিভ। তার মানে এটা হচ্ছে প্লাস, এটা প্লাস, এটা প্লাস, আর পরের দিকে এটা হচ্ছে প্লাস। তাহলে আমি এটা একটু করে দিতেছি। তাহলে ও বিন্দু, ও বিন্দু হচ্ছে মূল বিন্দু, তাহলে 0,0,0, তাহলে এটা হচ্ছে মূল বিন্দু 0,0। আর গেল এ বিন্দু, এই এ বিন্দু যেহেতু এক্স এক্সিস এর উপর আছে, এই এক্স এক্সিস এর উপর আছে, তার মানে এখানে কি, এখান থেকে এক্স এক্সিস 48 ইঞ্চ, তাহলে 48 দূরত্ব আসবে। আর যেহেতু এক্স এক্সিস এর উপরেই আছে, তার মানে ওয়াই আর জেড এক্সিস এর কোনো দূরত্ব থাকবে না, তার মানে কত? 0,0। আর এখানে দেখেন বি বিন্দু, তাহলে এই বি বিন্দু কোঅর্ডিনেটস, এইটা কোন দিকে আছে?
এটা আছে দেখেন এইদিকে 24 ইঞ্চ, মানে এই দিক থেকে এই যে এইদিকে 24 ইঞ্চ, মানে কি এইদিকে 24, তার মানে এটা জেড এক্সিস বরাবর কত 24। আর এখান থেকে উপরের দিকে আছে কত 29 ইঞ্চ, মানে ওয়াই এক্সিস বরাবর। কিন্তু আবার এক্স এক্সিস মানে নিচের পিছনের দিকে নাই কিন্তু, মানে এটার একটা এক্স এক্সিস তার তল বরাবরই জাস্ট উপরে আছে একটু দূরত্ব। তার মানে এখানে আপনার এই প্রথম যে মানটা বি বিন্দু এটা হচ্ছে 0, আর এটা 29, আর এটা 24। আর সি বিন্দু, এই সি বিন্দুর যে এক্সিসটা, এই যে সি বিন্দু, এটাও বোঝাই যাচ্ছে যে একই তলের উপর আছে, একই তলের উপর আছে, কিন্তু এই দিক বরাবর এটা জেড বরাবর এতটুকু ডিস্টেন্স আছে কত 36, তার উপরের দিকে ওটা কি নেগেটিভ, আর উপরের দিকে আছে কত 25, তার মানে হচ্ছে 0, আর 25 হচ্ছে ওয়াই, আর হচ্ছে মাইনাস, ঠিক আছে -36। আর এই পি বিন্দু, পি বিন্দু কোনটা, তাহলে এটা তো আমরা বলে দিলাম যে পি বিন্দু মানে হচ্ছে কি এ বিন্দুতে কাজ করতেছে। তাহলে এই কোঅর্ডিনেটসটা আমরা বের করে ফেললাম। এটা হচ্ছে আপনার একদম বেসিক। ওকে, তাহলে এই জায়গাতে যদি আমাদের কোঅর্ডিনেট জানা থাকে, তাহলে আমাদের দূরত্বগুলো মানে ভেক্টরের যে চিহ্ন, এগুলো সবার পারার কথা। এবি ভেক্টর সমান আমরা কি জানি, এবি ভেক্টর সমান ওবি ভেক্টর, এগুলো একদম ইন্টারমিডিয়েটের পড়া। ও এ ভেক্টর, তাহলে ওবি থেকে ও এ বাদ দিয়ে দেন, তাহলে ওবি ভেক্টর মানে কি, এই যে ওবি ভেক্টর মানে হচ্ছে এই যে বি থেকে এ বিন্দু বাদ, তাহলে 0, যদি 0 আই ভেক্টর প্লাস হচ্ছে 29 জে ভেক্টর প্লাস 24 কে ভেক্টর, অর্থাৎ বি বিন্দু যা থাকবে তা। আর ও এ ভেক্টর মানে কত, এই যে ও এ ভেক্টর 48 আই ভেক্টর প্লাস 0 জে ভেক্টর প্লাস 0 কে ভেক্টর। তাহলে এখান থেকে বিয়োগ করে দেন, তাহলে বিয়োগ করে দিলে আসবে -48 আই ভেক্টর প্লাস 29 জে ভেক্টর প্লাস 24 কে ভেক্টর। তাহলে এবি ভেক্টর পেয়ে গেছেন। এখন আচ্ছা আমি বলি যে এই না একটু বলি যে এবি ভেক্টর আর এসসি বা এগুলো কেন বের করতেছি। একটা তো স্থানাঙ্ক, আপনি বিন্দুগুলো দেখতেছেন যে যে ও বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এটা বের করলেন। আর বাকি ভেক্টর গুলো বের করবো হচ্ছে এখানে দেখেন পি বিন্দু নিচের দিকে কাজ করতেছে, পি থেকে এখানে একটা টান বল কাজ করতেছে, তাহলে এই যে একটা ভেক্টর কাজ করবে, এদিকে একটা ভেক্টর টান বল কাজ করবে, এখান থেকে এই দিক বরাবর একটা টান বল কাজ করবে, তাহলে সেটা হচ্ছে তাহলে এবি ভেক্টর বরাবর। আরেকটা হচ্ছে কি এসি ভেক্টর বরাবর, তাহলে এই পি বিন্দু দুইটা অংশে ভাগ হবে, একটা হচ্ছে টান বল এবি বরাবর, আর একটা টান বল এসি বরাবর। তাহলে আপনার কি কি লাগবে, এবি লাগবে, এবি লাগবে, এসি লাগবে, আর পি তো নিচের দিকে কাজ করতেছে। ব্যাস এই হচ্ছে বেসিকটা। তার মানে এই জন্য আমি মূলত এবিটা বের করছি। তাহলে এখন কি বের করব, এসসি ভেক্টর ওসি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর, তাহলে যেভাবে আগে বের করছি এইভাবে বের করবেন। আনসার পাবেন হচ্ছে -48 আই ভেক্টর প্লাস 25 জে ভেক্টর -36 কে ভেক্টর। ব্যাস এটা বের করে ফেলবেন। আচ্ছা, এখানে নতুন একটা বেসিক আমরা জানবো, সেটা হচ্ছে যে ভেক্টর যেদিকে কাজ করবে ওই চিহ্নগুলো হবে। তাহলে টি এবি ভেক্টর এর মান কাজ করবে টি এবি, এটা হচ্ছে মান, আর তার ইটা ভেক্টর বরাবর, ইটা ভেক্টর বরাবর, ইটা মানে কি একক ভেক্টর। তাহলে এটা আমরা কিভাবে পড়ছিলাম, টি এ বি, এটা ভেক্টর মানে হচ্ছে ওই ভেক্টর বাই ওই ভেক্টরের মান, ভেক্টরের মান দ্বারা ভাগ। তাহলে এটা হচ্ছে টি এ বি। আর টি তাহলে এসসি ভেক্টর কি হবে, তাহলে টি এসসি, আর ইটা ভেক্টর, এটা হচ্ছে এ বি, আর এটা হচ্ছে ইটা এসসি ভেক্টর বরাবর। এটা আমরা ভেক্টর গুলো হতে পারি, ঠিক আছে। তাহলে এই বরাবর আমরা মান করবো। তাহলে এসসি বরাবর যদি আসে, তাহলে টি এসসি আর ইটা এসসি ভেক্টর, তার মানে এসসি ভেক্টর বাই ওই ভেক্টরের মান, মান তো বের করতে পারবেন। এ বি ভেক্টর মান হচ্ছে মডুলাস অফ, এই যে এখানে যে মানটা হবে তার শুধু মানগুলো নিয়ে, 48 স্কোয়ার 29 স্কোয়ার 24 আসবে স্কোয়ার, এখানে যে মানটা পাবেন সেটা হচ্ছে মান। আর ভেক্টর তো উপরে। তাহলে এই এ বি এসসি বের হয়ে গেল, ঠিক আছে। তো এখানে টি এ বি মানে হচ্ছে শুধুমাত্র এ বি অক্ষ বরাবর যে মান হবে সেটা, আর টি এসি মানে হচ্ছে এসসি বরাবর যে মান হবে সেই মানটা হবে, ঠিক আছে। আর বাকি হচ্ছে ভেক্টর। তাহলে এই আমরা দুইটা মান পেয়ে গেলাম। তাহলে দেখেন এই কোঅর্ডিনেট গুলো জানা হচ্ছে। তাহলে আমরা এখন মূলত এই ম্যাথটা করাচ্ছি, একদম নতুন ম্যাথ, এজন্য একটু ভিন্নভাবে গেছি, প্রথম থেকে না বলে একটু ভিন্নভাবে গেছি। তাহলে দ্য বোম ও এ ক্যারিজ এ লোড পি, তাহলে পি বিন্দুতে আবার লোড কাজ করতেছে, তার মানে এটা কি নিচের দিকে, নিচের দিকে মানে হচ্ছে পি ভেক্টর কাজ করবে হচ্ছে শুধুমাত্র জে অ্যাক্সিস বরাবর, নিচে মানে জে।
আর এক্সও মানে আই ভেক্টর, আর কে মানে হচ্ছে জেড এক্সিস। ওকে, আর এটা তো টান বল দুইটা বললাম। তাহলে শোন, নোয়িং দ্যাট দ্য টেনশন এ বি 183, তার মানে এই যে টি এ বি এটা ভেক্টর না, শুধুমাত্র মানটা কত 183 এলবি ফোর্স, ঠিক আছে পাউন্ড। দ্য রেজাল্টেন্ট অফ দ্য লোড, এই নিয়ে একটা বেশি বোঝার আছে, দ্য রেজাল্টেন্ট অফ দ্য লোড পি, তাহলে পি এর রেজাল্টেন্ট এন্ড অফ দ্য ফোর্সেস এক্সার্টেড বাই এ, এ বিন্দুতে যে ফোর্স আছে, ঠিক আছে, এই যে এ বিন্দু থেকে যে ফোর্সটা এক্সার্টেড হচ্ছে টু কেবল মাস্ট বি ডিরেক্টেড অ্যালং ওয়ে, তার মানে টি থেকে টি এ বি আর এই টি থেকে টি এস সি, তাহলে এই পুরাটাই ওয়ে বরাবর মানে এই দিক বরাবর কাজ করতেছে, অন্যদিকে মানে পুরাটা এই এক্সিস বরাবর নালিফাই করে দিচ্ছে। তাহলে এটার বেসিকটা আমি একটু পরে বলতেছি। ডিটারমাইন দ্য টেনশন ইন কেবল এসি, তাহলে এসি কেবলের মান কত এটা আমরা বের করব। এখানে একটু প্রবলেম ছিল। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, তাহলে এই জিনিসটা আমরা বুঝে ফেললাম যে ডিটারমাইন দ্য টেনশন ইন কেবল এসি, তাহলে এসি কেবলের মানটা বের করা লাগবে, ঠিক আছে। তার মানে টি এসি, এই টেনশনের মানটা বের করলাম, অর্থাৎ টি এ বি জানা আছে আর টি এস সি, আর পি হচ্ছে এই বরাবর কাজ করতেছে। তাহলে এখানে মোটামুটি তার মানে আপনার এখানে মূল যে বেসিকটা, এই চিন চিত্রটা দেখে চিত্রটা দেখে আপনার বুঝতে হবে যে কোন কোন দিকে এক্সিস গুলো গেছে। তার মানে যখনই আপনি এই টাইপের চিত্র দেখবেন, বুঝবেন যে এখানে আপনার কোঅর্ডিনেটস অর্থাৎ স্থানাঙ্ক নিতে হবে, নিয়ে মানগুলো বের করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আপনার এই স্থানগুলো থেকে বের করেন। তাহলে এই জায়গা থেকে মানগুলো পেয়ে গেছেন। তাহলে আপনার আপনার মেইনলি লাগবে কত টিএসসি এর মান, টিআইবি আপনার জানা আছে। তাহলে এখান থেকে এখন লাস্টের মোটামুটি অনেক পার্টটুকু হয়ে গেছে। আমি আরেকবার বলি, টিএবি ভেক্টর এটা বের করছেন, টিএসসি ভেক্টর বের করছেন, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই লাইনটা বুঝবেন, তারপরে ম্যাথটা সলভ হবে। আচ্ছা, একটু তাড়াতাড়ি করতেছি কারণ সময়টা অনেক হয়ে যাচ্ছে। পি ভেক্টর প্লাস টি এবি ভেক্টর, অর্থাৎ এবি ভেক্টর বরাবর যে টেনশন টান বল, আর টি এসি ভেক্টর মানে এসি বরাবর যে টান বল, এই টোটাল যে রেজাল্টটা এটা হচ্ছে পুরাটাই হবে মাস্ট বি ওয়ে বরাবর, ওয়ে ওয়ে ভেক্টর বরাবর, তার মানে কি এক্স এক্সিস বরাবর, ঠিক আছে। তার মানে ওয়াই এক্সিস এন্ড জেড এক্সিস এর সামেশনের ভ্যালু কত, জিরো, মানে এদের যে মানগুলো আছে এর রেজাল্টেন্টটা জিরো হবে, ঠিক আছে। তার মানে সামেশন অফ এফ জেড জিরো, সামেশন অফ এফ ওয়াই হচ্ছে জিরো। এই বেসিকটুকুই অনেকেই বুঝতে অসুবিধা হয়। এটা আরেকবার বলতেছি, এখানে একটা কথা বলছে যে resultant of the load P and of the
এত এ এবং বি বরাবর, তার মানে টি এ বি টি এস সি অবশ্যই ও এ বরাবর কাজ করবে। তাহলে ও এ মানে কি, এক্স এক্সিস বরাবর কাজ করবে, ঠিক আছে। তার মানে অন্য ওয়াই এবং জেড এক্সিস বরাবর মানটা হচ্ছে কত, জিরো। তাহলে এই জিনিসটা সমান কি বলছিলাম, টি এ বি, যে 183 যে মানটা আছে, প্লাস কি হবে এ বি ভেক্টর বাই এ বি ভেক্টরের মান। তাহলে এখানে মানগুলো বসায় দিবেন। প্রবলেম ছিল। তাহলে এখন দেখেন, তাহলে টি এ বি ভেক্টর, তাহলে এখান থেকে মানটা লিখে ফেলবেন। তাহলে মাইনাস 144 আই ভেক্টর প্লাস হচ্ছে 87। এটা সলিউশন দিয়ে দিব, ঠিক আছে, সলিউশনটা একবার দেখে নেবেন। তাহলে কে ভেক্টর, তাহলে টি এস সি ভেক্টর, একইভাবে টি এস সি এর মান তো আমাদের জানা নাই। তাহলে টি এস সি এখানে একটা মান হবে আই ভেক্টর, একটু লিখে দিই, মাইনাস 48 বাই হচ্ছে 65 প্লাস 25/65। তাহলে টি এস সি জে ভেক্টর মাইনাস 36/65। এটা হচ্ছে টিএসসি এর মান তো জানা নাই, এই জন্য হচ্ছে এরকম। তাহলে এই দুইটা মান পেয়ে গেল। আর পি ভেক্টর সমান কি জানেন, পি জে ভেক্টর। দেখেন এত কিছু করা, কোঅর্ডিনেটস বের করার মূল কারণই হচ্ছে শুধুমাত্র এইটুকু লাগবে, এই পার্ট। তার মানে আপনার কোঅর্ডিনেটসটা মেন, যারা অভ্যস্ত হয়ে যাবেন দেখবেন সহজে হয়ে যাচ্ছে। টি এ বি এর মান জানা আছে, এখানে সরাসরি বসাই দিচ্ছি। টিএসসি জানা নাই, আর এটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টোটাল বেসিকটা। তাহলে এখান থেকে আমাদের মানগুলো বের করা লাগবে। তাহলে এফ, দেখেন আপনার এফ ওয়াই আর এফ জেড হচ্ছে কত, জিরো। তাহলে আপনার লাগবে কোনটা, এটা তো জেড, জে এক্সিস, আই এর গুলো তো নেওয়া যাবে না। তাহলে কে এক্সিস বরাবর শুধু আছে কি 72, আর এই মানটা, তার মানে হয়ে গেল। তার মানে আপনার সামেশন অফ এফ জেড ইকুয়াল 0। তাহলে এফ জেড কি কি আছে, 72। তাহলে 72, আর এখানে আছে হচ্ছে মাইনাস সহ, মাইনাস 36/65। টি এস ইকুয়াল 0। সুতরাং টি এস ইকুয়াল হবে হচ্ছে 130 এলবি পাউন্ড। এই হচ্ছে আনসার। আশা করি জিনিসটা বুঝতে পারছি। তাহলে এইখানে হচ্ছে আজকে সমাপ্তি। অনেকক্ষণ হয়ে গেছে ক্লাস। আসলে লং টাইম ক্লাস করতে অনেকেরই অসুবিধা লাগে। আমি আর ক্লাস বাড়াবো না, এই হচ্ছে মোটামুটি done। তাহলে এই যে মাত্র যে সলিউশনটা করাইছিলাম, এই ভেক্টর মেকানিক্স এর বাকি ম্যাথ গুলো আর দেখাই নাই, ওইটা আমি একটু বলে দিচ্ছি। যে এমএসসি পার্টে আপনারা দেখবেন যে 1 নম্বর ম্যাথ, এটা হচ্ছে বললামই তো লেকচার 2 তে, মানে অলরেডি আমি করাই ফেলছি, ঠিক আছে। ওই লেকচার 2 তে আছে, লেকচার 2 তে আছে। আর এই 6 নম্বর ম্যাথটা হচ্ছে ওই এমএসসি তেও আছে, আবার লেকচার 4এও করাইছি, ঠিক আছে। আবার ওই সেন্ট্রয়েডের যে ম্যাথটা আছে, সেন্ট্রয়েডের ম্যাথটা হচ্ছে লেকচার 4। তাহলে এটা হচ্ছে 4 নম্বর, এই হচ্ছে। আর 2 নম্বর আর 4 নম্বর, 2 নম্বর, সরি, 2 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর, এটা মাত্র করাইছি আমি। তাহলে এই 3টা ম্যাথ ডান। এছাড়াও আমি আরো এক্সট্রা ম্যাথ একটা করাইছি, আর পুরো বেসিকটাই কভার হয়ে গেছে। তার মানে দেখেন এক্সাম গুলো দিলে কি পুরো চ্যাপ্টারটাই কভার হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে সলিউশন, এটা তো আপনারা নিজেরা একবার দেখবেন, এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আর এই যে দেখেন এখানে যে জিনিসটা বলতেছিলাম, এই যে এই জিনিসটা, এটা কিন্তু আপনার মানে এই ডিরেকশনটা কেন হয়েছে একবার দেখলে বুঝবেন। তাহলে এটা হচ্ছে এফবি ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এটা হচ্ছে মাত্র করানো হয়েছে। এটাও 3 নম্বরটাও করানো হয়েছে, একবার দেখে নেবেন। 4 নম্বরটা এটা ক্লাসে করাইছি। এটা হচ্ছে 5 নম্বর, এই যে মাত্র যে বললাম পুরা একদম গোছানো, একদম ব্যাখ্যা সহকারে সলিউশন দেওয়া আছে। আর এটা 6 নম্বর, এটা এমএসসি তে করাইছি। ব্যাস, এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। যদি এখানে কারো কোনো কোশ্চেন থাকে, মানে তারপরে কোনো ধরনের প্রবলেম থাকে, তাহলে আপনারা হচ্ছে আমাকে ওই, আচ্ছা আজকে আর দেখাচ্ছেন, ওকে ডান। তাহলে যদি কারো কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জানার থাকে আমাকে হচ্ছে জানাবেন। মূলত
কমেন্টেও জানাতে পারেন, আর যারা হচ্ছে আমার অলরেডি গ্রুপে আছেন এক্সাম বেসে অথবা ফুল কোর্সে, আপনার টেলিগ্রাম গ্রুপে জানাবেন। আর আমি হচ্ছে লাস্টে শেষ করে দিচ্ছি, আমার এই যে পড়ানোর যে স্টাইলটা বা যেভাবে পড়াচ্ছি এর মাধ্যমে আপনাদের বারবার বলতেছি ভার্সিটিগুলোতেও কাভার হবে। আর জব এক্সামের জন্য, জব এক্সামের এখন এই সময়টাতে কিন্তু অনেক জায়গায় এক্সাম হচ্ছে না, এই সময়টা আপনাদের এইভাবে যদি ধীরে ধীরে সব পুরাটা পড়ে বেসিক সহকারে সুন্দরভাবে খাতায় নোট ডাউন করে ফেলেন, দেখেন 4-5টা ম্যাথ নোট ডাউন করলে 4টা চ্যাপ্টার শেষ। তার মানে কতটা ইজি। বাকি ম্যাথগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করলেন, এখন করে ফেলেন, যখন পরীক্ষাটা শুরু হবে আপনার জব হবেই হবে ইনশাল্লাহ। ভাগ্য সহায় হবেই, ঠিক আছে। আল্লাহ তাআলা যে চেষ্টা করে তারাই দেয়, এটা মাথায় রাখবেন। অতএব ওইভাবে পরিশ্রম করেন ইনশাল্লাহ। সবার প্রতি শুভকামনা থাকলো। আর আমি আরেকবার বলতেছি, আমার 3টা বেস রানিং আছে, ফুল কোর্স, একদম ডিপার্টমেন্টাল নন ডিপার্টমেন্টাল ক্লাস এক্সাম সহ সুন্দরভাবে শেষ করানো হবে। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার বেস 3.1। আর যারা শুধু এক্সাম দিতে চান, আগে কোর্স করছেন, তারা হচ্ছে 4.0, অথবা কোর্স না করলেও সমস্যা নেই, যারা এক্সাম দিতে চান 4.0-তে ভর্তি হতে পারবেন। আর যারা নন ডিপার্টমেন্টাল পার্ট পড়তে চাচ্ছেন বুয়েট প্যাটার্নের জন্য বা এমআইএসটি প্যাটার্ন মানে ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের মধ্যে যারা পড়তে চাচ্ছেন, আপনারা হচ্ছে 5.0 নন ডিপার্টমেন্টাল ক্লাস এবং এক্সাম বেসে ভর্তি হয়ে যাবেন। সব প্রতি শুভকামনা থাকলো, আমার প্রতি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।